হ্যালো ভিউয়ার্স, আলোর ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি মাইতি। প্রতিদিন নতুন নতুন মাফিয়া ও হ্যাকারের গল্প শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন প্লিজ। ধন্যবাদ সবাইকে। 19 আগস্ট 2020, রাতটি জ্যোৎস্নার রাত। সীমাহীন আকাশের বুকে গোলাকার একটি চাঁদ আলোকিত করছে এই রাতের শহরটিকে, ঠিক যেন ড্রিম লাইটের মতো। না, তার চেয়েও সুন্দর এই জ্যোৎস্নাতই রাতটি। তবে রাতটি বরাবরের মতো সুন্দর হলেও রাতের আলো আধারের মধ্যে মিশে যাওয়া ঘটনাগুলো সবসময় সুন্দর হয় না। কিছু গল্প হয় সুখের, কিছু গল্প হয় দুঃখের, আবার কিছু গল্প হয় ভয়ঙ্কর। রাত 2:30, নিরিবিলি নিস্তব্ধ পুরো শহর। জায়গাটি শহর থেকে একটু দূরে, একটু গভীরে। এখানে মানুষের চলাচল একেবারে নগণ্য। অদূরে শোনা যায় শিয়ালের ডাক। এলাকাটি এতটাই নীরব আর নিস্তব্ধ যে একটি সুই পড়ার শব্দও শোনা যাবে। হঠাৎ এই নিস্তব্ধতাকে ভেদ করে শোনা যায় কারো পদধ্বনি, ছুটে আসার আওয়াজ। প্রাণ পড়ে দৌড়াচ্ছে কেউ। দৌড়াতে দৌড়াতে তার শ্বাসের গতিও বেড়ে যাচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, তবু সে তার পায়ের গতি থামাচ্ছে না। থামাবে বা কেন? মৃত্যুর ভয় সবারই আছে, জীবনের মায়া সবারই আছে। লোকটি তার জীবন বাঁচাতে দৌড়াচ্ছে, মৃত্যু তার দিকে ধেয়ে আসছে। লোকটি দৌড়ানোর মাঝে একবার পিছু ফিরে তাকালো। এখন আর কাউকে দেখতে পাচ্ছে না। স্বস্তির নিঃশ্বাস ফেলে সে তার পায়ের গতি আবারও বাড়িয়ে দিল। তবুও যেন তার মন থেকে এখনো ভয় দূর হচ্ছে না। যদি ওই খুনি তার সামনে চলে আসে, তা কি করে আসবে? ওই খুনি তো কোনো অশরীরী নয় যে ম্যাজিকের মতো তার সামনে চলে আসবে। ওই খুনি একজন রক্তে মাংসে গড়া মানুষ, যে আরো অনেক মানুষকে খুন করেছে। সে ওই খুনিকে চেনে না, কেউই চেনে না ওই খুনিকে। সে ওই খুনিকে চিনতেও চায় না। সে চায় এখন বাঁচতে, ওই খুনির কাছ থেকে বাঁচতে চায় সে। মেন রাস্তার কাছে এসে থামল সে। পিঠে তার ছুরির আঘাত। কিছুক্ষণ ঝোঁকের বসে টের না পেলেও এখন খুব ভালোভাবে ব্যথা টের পাচ্ছে সে। ভীষণ যন্ত্রণা হচ্ছে তার পিঠে। কপালের ফাটা জায়গা থেকে বেরিয়ে আসা রক্ত শুকিয়ে গেছে অনেক আগে। রক্তে ভিজে যাওয়া শার্টটি খুলে ফেলে দেয় সে। দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো কোনো গাড়ি, যদি কারো কাছ থেকে লিফট পাওয়া যায় এই আশায়। ওই খুঁড়ি তার কাছে এসে পড়ার আগে তাকে এখান থেকে পালাতে হবে। হঠাৎ একটা মাইক্রোবাস আসতে দেখে সে হাত নাড়িয়ে ইশারা করলো থামানোর জন্য, কিন্তু না, গাড়িটি থামলো না। তাকে হতাশ করে দিয়ে গাড়িটি তার সামনে দিয়ে চলে গেল। দু হাতে মাথা চেপে ধরে ওখানে বসে পড়লো সে। চোখ দুটো ভিজে উঠলো তার মনের মধ্যে ভেসে উঠলো তার মায়ের মুখখানা। তার বাচ্চা মেয়েটির জন্য সে বাঁচতে চায়। সে আজ মারা গেলে তার মেয়েটির কি হবে? সে ছাড়া এই মেয়েটির আর আপন কেউ নেই। 22 আগস্ট 2022, পশ্চিম আকাশে ছড়িয়ে পড়েছে অস্তমিত সূর্যের রক্তিম আভা। একটু পরে রক্তিম আভাটুকু বিলীন হয়ে আধার নেমেছে শহর জুড়ে। জ্বলে উঠেছে রাস্তার ল্যাম্পপোস্টে এবং দোকানপাটের বাতিগুলো। মধ্যর গতিতে চলছে শিহাবের গাড়িটি। মৃদু সাউন্ডে বাজছে গান। তার এক বন্ধুর জন্মদিন আসছে, জন্মদিন পার্টিতে যাচ্ছে। হালকা ও ঠান্ডা বাতাস বইছে। সরু রাস্তা ছেড়ে হাইওয়েতে এসেছে গাড়ি। রাত নেমেছে অনেক আগে। রাস্তার পাশে ঝুলছে ল্যাম্পপোস্টের আলো। পাশ দিয়ে চলে যাচ্ছে ছোট বড় অসংখ্য গাড়ি। আকাশ আজ মেঘলা, বৃষ্টি নামবার সম্ভাবনা রয়েছে। শিহাবের গাড়ি চলছে মধ্যগতিতে। হঠাৎ সে দূরের রাস্তার মাঝে দেখতে পায় কেউ দাঁড়িয়ে আছে। একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পেল লোকটি হাত নাড়িয়ে ইশারা করছে গাড়ি থামানোর জন্য। আচমকা গাড়ি থামাতে হলো তাকে। গাড়ি থামাতে লোকটি ব্যস্ত ভঙ্গিতে তার গাড়ির কাছে আসলো। এসে টোকা দিল গাড়িতে। শিহাব গাড়ির কাছ নামালে লোকটি বলতে লাগলো, একটু লিফট দেবেন প্লিজ। লোকটির দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো শিহাব। ফর্সা চেহারা, মুখে কালো মাস্ক এবং হালকা নীলাভ চোখে তাকিয়ে আছে লোকটি। বয়স 30-এর মধ্যে হবে। শিহাবের থেকে উত্তর না পেয়ে লোকটি আবারও বলতে লাগলো, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। কিন্তু এভাবে আপনাকে চিনি না। প্লিজ, আমি খুব বিপদে পড়েছি, আমাকে এখান থেকে একটু নিয়ে চলুন প্লিজ। লোকটির এমন অভিনয় দেখে শিহাব বলল। আচ্ছা ঠিক আছে, উঠুন। লোকটি উঠে পড়লে শিহাবের গাড়িটি আবারও চলতে থাকে। আকাশে শোনা যাচ্ছে মেঘের গর্জন, সেই সাথে নেমে এলো ঝুম বৃষ্টি। শিহাব লোকটিকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় নামবেন?
মাত্রই তো আপনার গাড়িতে উঠলাম, এত জলদি তাড়িয়ে দিতে চান? লোকটির কথায় ভরকালো শিহাব। চরম অবাকও হলো। অবাকের রেশ ধরে বলল, এখানে দাঁড়িয়ে দেওয়ার কথা আসছে কেন? সবারই একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে সবাই নামে। আমিও এই গাড়িতে আজীবন বসে থাকবো না, একটি গন্তব্যে নামবো। সেই হিসেবে আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কোথায় নামবেন। লোকটি গম্ভীর এবং ভরাট কণ্ঠে বলল। আপাতত আমার গন্তব্য তুই, এবং তোর গন্তব্য পরে। লোকটির কথা এবং কথার ধরনে চরম বিস্মিত হয়ে গাড়ি ব্রেক কষল শিহাব। বিস্মিত ভরা কণ্ঠেই বলল, মানে? গাড়ি তুই থামিয়েছিস, ভালো করেছিস, তা না হলে আমি থামাতাম। শিহাব বুঝতে পারলো সে চরমভাবে ভেসেছে। খুব বড় ভুল করেছে সে। তবে তাকে এখন বাঁচতে হবে, পালাতে হবে এখান থেকে। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। কাঁপা কাঁপা হাতে যেই না সে গাড়ির দরজা খুলতে যাবে, ঠিক তখনই ওই লোকটি ছুরি তার গলায় ঢুকিয়ে দিল। শিহাব কোনো আওয়াজ করতে পারল না। তার গলা দিয়ে গল গল করে রক্ত পড়তে থাকলো গলা থেকে। গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে নিস্তেজ হলো তার শরীর। একসময় নিথর দেহটি লুটিয়ে পড়ল গাড়ির ভিতরে। রাত 12:10। রাস্তার মাঝখানে একটি জটলা বেঁধেছে। একটি কালো রঙের গাড়ি ঘিরে দাঁড়িয়ে আছে কিছু মানুষ। গাড়িটির মধ্যে রয়েছে একটি লাশ, রক্তাক্ত লাশ। পুলিশকে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে। জানা গেছে এই মৃতদেহটির নাম শিহাব হাসান। পুলিশ এসে ঘটনাস্থল তদন্ত করছে। লাশটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হবে ফরেনসিক ল্যাবে। আহাজারি করছে শিহাবের মা বাবা এবং আত্মীয় স্বজনরা। লাশটির ব্যাপারে পুলিশকে খবর দেওয়া ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন ইন্সপেক্টর তাহসেন আহমেদ। আপনার নাম? তানভীর হোসেন। আপনি এই লাশটিকে প্রথম দেখেছেন? জি, আমি দেখেছি। তো মিস্টার তানভীর, আপনি এই লাশটিকে কখন এবং কিভাবে দেখেছেন? স্যার, আনুমানিক 11টার দিকে আমি এখানে একটি কাজে আসি। তখন আমি এই গাড়িটিকে এখানে দেখি। অনেক সময় পার হয়ে যাওয়ার পরও গাড়িটি এই মাঝ রাস্তায় দাঁড় করানো ছিল। আমার কিছুটা সন্দেহ হয়, তাই আমি কৌতূহলবশত গাড়ির কাছে যাই, দেখার জন্য যে গাড়িতে কেউ আছে কিনা। আর তখনই এই লাশটি দেখি গাড়ির মধ্যে। আচ্ছা ঠিক আছে, আপনাকে পরে প্রয়োজনে ডাকা হবে। লাশটিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ইন্সপেক্টর জাহিদ এসে দাঁড়ালো আহসানের পাশে, বলল, সপ্তাহ দুয়েক আগে দুটো খুন হয়েছিল, মনে আছে? সেই খুনগুলো করা হয়েছিল গলা কেটে, আর ওই খুনটা করা হয়েছে গলায় ছুরি ঢুকিয়ে। আমার মনে হয় ওই খুনের সাথে এই খুনের সম্পর্ক রয়েছে। সবগুলো খুনের খুনি একজনই। আগের খুনের তো কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কে খুন করেছে। খুনি খুবই চতুরতার সাথে খুনগুলো করেছে। আমার মনে হয় এবারও কোনো প্রমাণ পাবো না। ওপর মহল থেকে চাপ আসছে। আমরা যদি এবারও খুনিকে ধরতে না পারি, তাহলে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব খুনিকে ধরার। তবুও যদি আমরা ব্যর্থ হই, তাহলে আমি চাইবো অন্য কাউকে দায়িত্ব দিক, কারণ আমি চাই খুনি খুব দ্রুত ধরা পড়ুক, সেটা যাদের মাধ্যমেই হোক। ইন্সপেক্টর জাহিদ কিছু বলতো না। সেও চায় খুনি দ্রুত ধরা পড়ুক, এই হত্যাকাণ্ড থামুক। 25শে সেপ্টেম্বর 2020। শরৎ হচ্ছে শুভ্রতার ঋতু। আকাশে ভেসে বেড়ায় সাদা তুলের মতো বেগ। পর্দা সরিয়ে দিতে সকালের মিষ্টি রোদ গিয়ে এসে লাগে জাবিনের। দড়ির দিকে তাকিয়ে দেখলো 8:10। ফ্রেশ হয়ে নাস্তা করতে হবে। ভার্সিটির ক্লাস 9টায়। একটি পাবলিক ভার্সিটির ইংলিশ লেকচারের সে। দ্রুত ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে নিল সে। নাস্তা শেষ হতে হতে দেখলো 8:46 বেজে গেছে। রেডি হয়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। আজ আকাশ খুবই পরিষ্কার। আকাশে ভেসে বেড়াচ্ছে সাদা মেঘের ভেলা। রিস্কায় বসে বসে রাস্তার ওপারে কাশফুল দেখছে জাবির। শুভ্র রঙা কাশফুলগুলো মৃদু বাতাসে তালে দোল খাচ্ছে। হঠাৎ মৃদু শব্দে রিক্সাটি কিছুর সাথে ধাক্কা খেলো। কিছুটা নড়ে উঠলো জাবিন। সামনে তাকিয়ে দেখলো একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা খেয়েছে তাদের রিক্সাটি। সে কিছু বলার আগে রিক্সা চালকটি মোটর সাইকেলের চালককে বলল, আর একটু লাইগা গাড়ি উল্টাই পড়ে নাই, দেখা শুনে চালাইতে পারেন না? এখনই তো অঘটন ঘটে যাইতো। সরি ভাই, আমারই ভুল হয়েছে। জাবিন মোটর সাইকেলের চালকটির দিকে তাকালো। মাথায় হেলমেট। হেলমেটের গ্লাস নামালো। রিক্সাওয়ালা আরও কিছু বলতে বলতে রিক্সা চালানো শুরু করলো। মোটর সাইকেল চালকও ওখান থেকে প্রস্থান করেছে।
জাবিনও মনে মনে ভাবতে লাগলো, আজ কত বড় একটা বিপদ হতে গিয়েও হয়নি, বেঁচে গিয়েছে। আজ দোকানে কাস্টমার খুব বেশি একটা আসেনি, আর কাস্টমার না আসলে শুধু শুধু দোকানে বসে থাকতে ভালো লাগে না রিশানের। দোকানটি তার ভাইয়ের, তার ভাই আজ একটি কাজে গিয়েছে, তাই আজ তাকে দোকানে বসতে হয়েছে। তবে বসে বসে সে বিরক্ত হচ্ছে। দু একটা কাস্টমার ছাড়া এর বেশি আসেনি। বিভিন্ন ধরনের কসমেটিক্সের দোকান তাদের। এই এলাকার মধ্যে বড় এবং একমাত্র দোকান তাদের। রিশান একটি পাবলিক ভার্সিটিতে পড়ে। তারা দু ভাই, বাবা নেই, মারা গিয়েছে বছর কয়েক আগে। মাকে নিয়ে তারা দু ভাই থাকে। বড় ভাইয়ের নাম রিমন। বসে বসে মোবাইল দেখছিল রিশান। এমন সময় একজন ছেলে কাস্টমার এলো তার দোকানে। এক্সকিউজ মি। হ্যাঁ বলুন, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি? জিজ্ঞাসা করলো রিশান। আমাকে একটা লিপস্টিক আর এক জোড়া নুপুর দিন। রিশান লিপস্টিক আর নুপুর বের করে দেখলো। লোকটি নুপুর আর লিপস্টিক কিনে চলে গেল। রিশান লোকটি যাওয়ার দিকে তাকিয়ে ভাবতে লাগলো। ছেলেটির চোখ দুটো সুন্দর, নীলচে রঙের। এমন চোখ খুবই কম দেখেছে সে, বলা যায় দেখেইনি। আজ ভার্সিটি একটু জলদি এসেছে জাবিন। একটা ক্লাস করিয়ে বসে আছে অধ্যক্ষার রুমে। ডেকেছেন তিনি। অধ্যাপকের নাম সুভাষ রায়। লোকটির নামের মতোই তার শরীর থেকে সুবাস ছড়ছে, মিষ্টি সুবাস। সবসময় কড়া পারফিউম ব্যবহার করেন তিনি। তার এই পারফিউমের এই ঘ্রাণটি যে কেউ আকৃষ্ট হওয়ার মতো। তো সুভাষ নামের লোকটি শরীর থেকে মিষ্টি ঘ্রাণটি নাক দিয়ে টেনে নিয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়লেন জাবির। অধ্যাপক সুভাষ রায় বলতে লাগলেন, মিস্টার জাবিন, আপনি কি জানেন আমাদের পাশের বিল্ডিংয়ের 1 লোক খুন হয়েছে? লোক কি বলছি, সে একজন ছাত্র, আমাদের ভার্সিটির ছাত্র। চমকে উঠলেন জাবিন। খুন? তাও আবার তাদের কলেজের ছাত্র? এতক্ষণ সে খর্ষ মেজাজে ছিল, তা মুহূর্তে বিলীন হয়ে গেছে। তার খুনের মতো একটা ঘটনা ঘটেছে, তাও আবার তাদের কলেজের স্টুডেন্টের। বিস্ময়ে হতবাক হলো সে। বলল, কিভাবে খুন হয়েছে? কেন খুন হয়েছে? কেন খুন হয়েছে সেটা আমি কিভাবে জানবো? আর কিভাবে খুন হয়েছে সেটাও জানি না। আমি এই কিছুক্ষণ আগে খবর পেয়েছি, যেহেতু আমাদের কলেজের ছাত্র তাই পুলিশ আসতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ঘাবড়াবেন না, সঠিক উত্তর দিবেন সবাইকে জানিয়ে দিচ্ছি। জাবি যে রকম ছিল সেই রকমই বসে আছে। সে এখনও পুরো ব্যাপারটা মানতেই পারছে না। কি হলো হঠাৎ? বিকেলের মধ্যভাগে সূর্য তেজ কমার পথে। গৃহস্থলে ঘরের কেউ দিয়েছে ভাত ঘুম। আবার কোনো বাচ্চারা মাঠের মধ্যে বিভিন্ন খেলা দেখছে। দোকান থেকে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে রিশান। দোকান থেকে তাদের বাসার কাছে। দুপুরের দিকে বাসায় গিয়ে খেয়ে দিয়ে আবার দোকানে বসেছিল সে। এখন তার ভাই কাজে ফিরে এসেছে, তাই সে এখন বাসায় যাচ্ছে। যেতে যেতে দূরে কাউকে রাস্তা দিয়ে আসতে দেখে একটু থামলো সে। চেনা চেনা লাগছে লোকটিকে। পরক্ষণেই মনে মনে বলল, আরে ইনি তো আমাদের কলেজের লেকচারার, জাবিন স্যার। সে দ্রুত পায়ে কাছে গিয়ে সালাম দিলেন জাবিনকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি রিশান? জাবিন চেনার চেষ্টা করলো। জি স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার, ভালো আছি। আপনাকে বিষণ্ণ লাগছে কেন? তুমি আজ কলেজে যাওনি? না স্যার, ভাইয়া ছিল না আজ, তাই দোকানে বসতে হয়েছে। আমাদের কলেজের একজন স্টুডেন্ট আজ খুন হয়েছে, তুমি খবর পাওনি? আটকে উঠল রিশান বিস্ময় ভরা কণ্ঠে বলল, কি বলছেন স্যার? কিভাবে খুন হয়েছে? কে খুন করেছে? গলা কেটে খুন করা হয়েছে। কে খুন করেছে জানি না, পুলিশ তদন্ত করছে। ছেলেটা ফার্স্ট ইয়ারের, নাম ইমরান। সে ছেলেটার বাসায় গিয়েছিলাম, তাই ফিরতে আজ দেরি হয়ে গিয়েছে। এত বড় একটা ঘটনা ঘটে গেল স্যার, আমার তো বিশ্বাসই হচ্ছে না। খারাপ লাগছে। যাই হোক, আসছি এখন। ঠিক আছে স্যার। জামিন চলে গেল। রিশান ভাবতে ভাবতে তার বাসায় চলে গেল। কি হলো হঠাৎ? তাদের কলেজে একজন স্টুডেন্ট খুন হয়ে গেল কেন? কে করলো এই খুন? বেলা ফুরিয়ে রাত নেমেছে পৃথিবীর বুকে। আকাশে আজ মেঘলা, জ্যোৎস্না নেই। বৃষ্টি নামতে পারে যে কোনো সময়। আধার কালো রাত, রাস্তার পাশে দাঁড়িয়ে আছে সাত, অপেক্ষা করছে কারোর জন্য। কিছুটা বিরক্ত হচ্ছে সে।
প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়ে আছে সে, কিন্তু এখনও দেখা নেই কাঙ্ক্ষিত মানুষটির। আকাশে মেঘের গর্জন শুরু হয়েছে। কয়েক সেকেন্ড পার হতেই নামলো ঝুম বৃষ্টি। সাথে ছাতা নেই সাদের। বৃষ্টি থেকে বাঁচতে পাশের একটি বাড়ির গেটের মধ্যে ঢুকে সানসেটের ডিসে দৌড়ে গিয়ে দাঁড়ালো সে। চরম বিরক্তি হলো কাঙ্ক্ষিত মানুষটির প্রতি। সে কখন থেকে অপেক্ষা করছে তার জন্য, কিন্তু এখনো খবর নেই তার। এখন আবার অপেক্ষা করতে করতে বৃষ্টির মধ্যে আটকে গেল। কি যে বিরক্ত লাগছে এখন তার। হঠাৎ দেখলো বাড়ির গেট দিয়ে ছাতা মাথায় কেউ ঢুকছে। তার কিছুটা ভয় লাগলো, কারণ তাকে যদি আবার চোর ভাবে। সে তো বৃষ্টি থেকে বাঁচতে এখানে দাঁড়িয়েছে, কিন্তু সেটা যদি ওই লোকটি না বুঝতে চায়। তার ভাবনার মাঝে লোকটি তার সামনে এসে দাঁড়ালো। লোকটির কাছ থেকে ভেসে এলো কিছু প্রশ্ন। কে আপনি? কি করছেন এখানে? সাদ লোকটিকে ভালোভাবে দেখলো। তার মনে হচ্ছে লোকটিকে সে কোথাও দেখেছে। বরের উপর একটু জোর খাটিয়ে মনে করার চেষ্টা করলো। কয়েক সেকেন্ড পর মনে পড়তে সে বলল, আরে ভাই আপনি? আপনার রিক্সার সাথে তো আমার মোটরসাইকেল ধাক্কা খেয়েছিল কাল, মনে আছে? জাবিদ মনে করার চেষ্টা করলো। হ্যাঁ, তার মনে পড়েছে। তবে সে তো ওই মোটরসাইকেল চালকটির চেহারা দেখেনি। হেলমেট পরা ছিল। একটুর জন্য বড় একটি দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছিলাম আমরা। জাবিরের ভাবনার মাঝখানে বলে ওঠে সাদ। জাবির মাথা নাড়ায়। হ্যাঁ, কিন্তু আপনি এখানে কারো বাসায় এসেছেন নাকি? না, রাস্তায় দাঁড়িয়ে কারো আসার অপেক্ষা করছিলাম। হঠাৎ বৃষ্টি নামায় এখানে এসে আশ্রয় নেই। ও আচ্ছা। আপনি এখানে থাকেন নাকি? হ্যাঁ, 3 তলায় থাকি। ফ্যামিলির সাথে নাকি একা? প্রশ্ন করে সাদ। জাবিন কিছুটা বিরক্ত হয়। বাইরে কারো কাছে পার্সোনাল বিষয় আলাপ করা পছন্দ হয় না তার। তবু সে ভদ্রতার খাতিরে বলে, একা থাকি। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে শোনা যাচ্ছে মেঘের গর্জন। জানলার একটি কপাট খোলা ছিল, সেটাকে লাগিয়ে দিল জাবিন। কারেন্ট নাই, ঘরে চলছে মোমবাতির আলো। এই আধুনিক যুগেও কেন মোমবাতি ব্যবহার করছে জাবিন, সেটাই বুঝতে পারছে না সাদ। তবে মন্দ লাগছে না, মোমের আলোটাও বেশ লাগছে তার। সে সোফায় বসে আছে। জাবিনের ফ্ল্যাটটি 2 রুমের, ডাইনিং রুম আর বেডরুম, একটি কিচেন আর একটি বাথরুম। একা মানুষের এর চেয়ে আর বেশি কিছুই লাগে না। জাবিন ট্রেতে করে 2 কাপ চা আর সাথে বিস্কুট এনে টেবিলে রাখলো। 1 কাপ চা সাথে দিকে এগিয়ে দিয়ে বলল, এই ঠান্ডা আবহাওয়ার জন্য এটি খুবই উপকারী। সাদ চায়ের কাপটি নিয়ে তাতে চুমুক দেয়। জাবিনও তার নিজের কাপটি নিয়ে চা খেতে থাকে। সাদ প্রশ্নসূচক ব্যক্ত বলে, বাহ, খুব ভালো চা বানাতে পারেন আপনি। ধন্যবাদ আপনাকে। মোমবাতির হলদে আলোয় বসে চা খাওয়া শেষ করে দুজন। জাবির খালি কাপগুলো ট্রেতে করে নিয়ে যায় কিচেনে। সে সাদ নামক লোকটিকে বৃষ্টি থেকে বাঁচাতে তার বাড়িতে আশ্রয় দেয়। সাদ যখন কারো জন্য অপেক্ষা করেও সে কেউ আসেনি, তখন সাদ তাকে তার সাথে তার বাসায় নিয়ে যায়। যদিও সাদ প্রথমে একটু আপত্তি করেছিল, কিন্তু পরে রাজি হয়ে যায়। প্রথমে জাবিরের মনে কিছুটা সংকট তৈরি হয়েছিল অপরিচিত কাউকে বাসায় আনার জন্য, যদি সাদ তার কোনো ক্ষতি করে, কিন্তু পরে সে সেই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে। তার কাছে সাদকে অতটা খারাপ মনে হয় না। প্রথম দিন রিস্কাওয়ালের সাথে সাদের ব্যবহার তাকে মুগ্ধ করেছিল, কিন্তু তাই বলে একদম অপরিচিত কাউকে বাসায় আশ্রয় দেওয়াটা কি ঠিক? তবে জাবিন অত কিছু ভাবে না। তার কাছে তখন যেটা সঠিক মনে হয়েছিল সেটাই করেছে। সাদ তাকে বলেছে সে তার এক বন্ধুর জন্য অপেক্ষা করেছিল, কিন্তু তার বন্ধু আসেনি। আর সাদের বাসা এখান থেকে কাছেও না, এখান থেকে যেতে প্রায় 1 ঘন্টার মতো লাগবে। সেসব শুনে জাবিন তাকে তার বাসায় আসতে বলে। বৃষ্টি থামলেই সাদ চলে যাবে। জাবির ছোপায় গিয়ে সাদের কাছে বসে সাদকে জিজ্ঞাসা করে, আপনার বাড়িতে কে কে আছে? আমি আর আমার বাবা, মা নেই। আমি ছোট থাকতে মা মারা গিয়েছে। ও আচ্ছা। জাবির আরো কিছু অথবা কারো কথা জিজ্ঞাসা করতে চায়, কিন্তু তার সংকোচ হয়। শুধু কি সংকোচ, নাকি অন্য কিছু আছে? মোমবাতির আলো ফুরিয়ে আসছে। ভারী বর্ষণ কমে গেছে। রাত 9টা বেজে 5 মিনিট। সাদ বলল, বৃষ্টি তো কমে গেছে, আমি তাহলে এখন উঠি। আপনাকে অনেক ধন্যবাদ। জাবির ভদ্রতার খাতিরে বলল, সে কি, এখন যাবেন কেন? আজ রাতটা আমার বাসায় থাকুন। সাদ কিছুটা হেসে বলল, আমার মতো অপরিচিত কাউকে আপনার বাসায় এনেছেন, সেটাই অনেক। আবার থাকবো বেশি হয়ে যাবে। আর তাছাড়া বাবা বাসায় একা, বয়স্ক মানুষ, আমাকে যেতে হবে।
জাবির আর কিছু বলল না। সে মনে মনে চাইছিল সাত না থাকুক, চলে যাক। সাতকে এগিয়ে দিতে বাড়ির গেট পর্যন্ত এলো জাবির। সাত তার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে একটি দীর্ঘশ্বাস ফেললো জাবির। রাত প্রায় 11টা। কয়েক ঘন্টা আগে হওয়া বৃষ্টি বেশ এখনো আছে। বৃষ্টিতে ভেজা পুরো শহর। রাস্তার ল্যাম্পপোস্টের আলোর সাথে বৃষ্টির পানি মিলে চিকচিক করছে। ভেজা রাস্তায় শোনা যাচ্ছে কারো হেঁটে যাওয়ার আওয়াজ। ধূসর রঙা চোখে একটি লোক হেঁটে যাচ্ছে। হাঁটতে হাঁটতে হঠাৎ লোকটি থেমে যায়, সামনে কিছু একটা পড়ে থাকতে দেখে। সে দ্রুত পায়ে চলে যায় সেখান থেকে। দেখে একটি যুবতী মেয়ে পড়ে আছে। জীবিত নাকি মৃত সে বুঝতে পারছে না। সে ডাক দেয় মেয়েটিকে, কিন্তু মেয়েটি কোনো সাড়াই দেয় না। সে হাত দিয়ে কিছুটা ধাক্কা দেয় মেয়েটিকে। মেয়েটি কোনো নড়াচড়া করে না। তার মানে আশঙ্কা তৈরি হয় মেয়েটি হয়তো মৃত। সে তার ফোনের ফ্ল্যাশ লাইট অন করে মেয়েটিকে ভালোভাবে দেখে। সে দেখতে পায় পুরো শরীরে আঘাতের চিহ্ন। মেয়েটির মাথার নিচে রক্ত ভেসে যাচ্ছে। সে বুঝতে পারে মেয়েটিকে খুন করা হয়েছে। দ্রুত সে পুলিশকে ফোন করে। লোকটি ভাবতে থাকে, কে খুন করেছে মেয়েটিকে? ইস, কত বাজে ভাবে মেরেছে। কিছুক্ষণ বাদে চলে আসে পুলিশ। লাস্টের চারপাশে বর্ডার তৈরি করে দেয়। অনেক মানুষের ভিড় হয় সেখানে। লোকটি তাকিয়ে দেখতে থাকলো। পুলিশ লোকটিকে জিজ্ঞাসা করলো, তাহলে আপনি আমাদের ইনফর্ম করেছিলেন? জি। আপনার নাম? আবরার রহমান সাদ। একটি রজনী শেষ হয়ে আলো ফুটলো পৃথিবীর বুকে। ঝলমলে রোদে ভরে গেল পুরো শহর। আর শুক্রবার, কলেজ বন্ধ, তাই জলদি ওঠার কোনো তাড়া নেই জাবিরের। 10টা বাজিয়ে ঘুম থেকে উঠল সে। বুয়া এসে সকাল আর দুপুরে রান্না করে যায়। রাতের খাবার সে বাইরে থেকে খেয়ে নেয় অথবা নিজে কিছু বানিয়ে নেয়। তবে শুক্রবারের রুটিন ভিন্ন। এই দিনে সে সকালে বাইরে রাস্তা করে, বুয়া দুপুর আর রাতে রান্না করে দিয়ে যায়। তো এখন সে বাইরে যাবে রাস্তা করতে। সে ফ্রেশ হয়ে রেডি হয়ে দরজার কাছে এসে দেখে নিচে একটি নিউজ পেপার রয়েছে। নিউজ পেপার সে প্রতিদিনই পড়ে। যেহেতু এখন তার বাইরে যাওয়ার তাড়া রয়েছে, তাই সেই নিউজ পেপারটি রেখে দিতে যাবে। তখনই তার প্রথম পাতায় খুঁড়ে শিরোনামটি দেখে কৌতূহল তৈরি হয়। সেখানে লেখা ছিল, গতকাল রাতে একটি মেয়ের বিভৎস লাশ পাওয়া গিয়েছে। কে বা কারা খুন করে রাস্তায় ফেলে রেখে গিয়েছে। পুলিশ তদন্ত করেছে খুনিকে খুঁজে বের করতে। মেয়েটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন থাকলেও মূলত খুন করা হয়েছে গলার ছুরি ঢুকিয়ে দিয়ে। তবে মেয়েটি রেপ হয়নি। জাবিরের চেহারা মলিন হয়ে গেল। আরও একটি খুন। কতটা নির্দয় এই খুনি, কতটা নির্দয়ভাবে মানুষকে মেরেছে। আচ্ছা, পুলিশ কেন খুনিকে ধরতে পারছে না? খুনি কি খুবই চতুর? আজ রোদের প্রখর একটু বেশি। গরম লাগছে জাবিরের খুবই। কেবিনে একাকার হয়ে গিয়েছে সে। রাস্তা করে বাজারে এসেছে সে টুকটাক কিছু কেনার জন্য। হঠাৎ একটি মেয়ে তাকে তার নাম ধরে ডাকে। জাবিন সাহেব, কেমন আছেন? জাবিন তাকায় সেই মেয়েটির দিকে। মেয়েটি হাসি মুখে তাকিয়ে রয়েছে তার দিকে, তার থেকে উত্তরের আশায়, হয়তো আরো কিছু কথা বলার আশায়। কিন্তু জাবিন মেয়েটির কথায় উত্তর না দিয়ে সামনের দিকে ঘুরে হাঁটা শুরু করে। মেয়েটি দ্রুত হেঁটে আসে তার দিকে, হাঁটতে থাকে জাবিনের চারপাশে। তাকে জিজ্ঞাসা করে, বাজার করতে এসেছেন? তো বাজারে মানুষ কেন আসে? জাবিনের উত্তর শুনে মেয়েটি কিছুটা হাসে, বলে, হ্যাঁ, মানুষ তো বাজারে বাজার করতেই আসে। আমি কিন্তু বাজার করতে আসিনি। আমি জানতে চাইনি। মেয়েটি কিছুটা হতাশ কণ্ঠে বলল, কিন্তু আমি জানাতে চাই, আমার অনুভূতি আপনাকে অনুভব করাতে চাই। আজ আপনাকে রাস্তায় দেখি খুব খুশি হয়েছিলাম। তারপর দেখলাম আপনি রিকশায় উঠেই চলে যাচ্ছেন। তাই আমিও আপনার পিছু পিছু এখানেই আসি। ভালো করেছেন। এখন আমাকে যেতে হবে, আমি যাচ্ছি। জাবির এগে গিয়ে একটি রিক্সা ঠিক করতে থাকে। মেয়েটির মন খারাপ হয়ে যায়, তবু হাল ছাড়ে না। জাবিরের কাছে গিয়ে বলল, আপনি এত কঠোর কেন? আপনি জানেন আমি আপনাকে ভালোবাসি, তবুও আমাকে ইগনোর করেন। একটু ভালোবাসলে কি হয়? জাবির এবার হেসে ফেলল। মেয়েটির দিকে তাকিয়ে বলল, আপনি তো ছোট্ট বাচ্চা নন, যথেষ্ট বড় হয়েছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন। এটুকু আপনার বোঝা উচিত যে কাউকে জোর করে ভালোবাসা যায় না, এবং ভালোবাসানো যায় না। তাহলে শুধু শুধু কেন আমার পিছনে পড়ে আছেন? আমার প্রতি কি আপনার মায়াও তৈরি হয়নি? হ্যাঁ, হয়েছে তো। আপনাকে দেখে আমার অনেক মায়া লাগছে যে আপনি যাকে ভালোবাসেন তার ভালোবাসা আপনি কখনো পাবেন না। এটা ভেবে আপনার জন্য আমার মায়া হচ্ছে।
কথাগুলো বলে জাবির রিকশায় উঠে পড়ে। রিকশা চলতে শুরু করে। মেয়েটি বিষণ্ণ মনে তাকিয়ে থাকে। চলে যায় রিকশাটি নিয়ে। মেয়েটির নাম সোহানা। জাবিরের সাথে তার দেখা হয়েছিল 15 থেকে 20 দিন আগে। তখন থেকে সোহানা জাবিরকে পছন্দ করতে শুরু করে। একসময় ভালোবাসার কথাও বলে সে, কিন্তু জাবির সোহানাকে ভালোবাসে না। সে সোহানাকে না করে দেয়, কিন্তু সোহানা ডাসর বান্দা। সে জাবিরের সাথে বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করে, তবে জাবির তাকে পাত্তাই দেয় না। জামিন তার জীবনের সাথে নতুন কাউকে জড়াতে চায় না। এটা কখনোই সম্ভব না। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? থানার মধ্যে চিন্তিত হয়ে বসে আছে ইন্সপেক্টর শাহরিয়ার হাসান। গতরাতে মেয়েটির খুনের ঘটনা নিয়ে সে খুবই চিন্তিত। ওই মেয়েটির খুনের তদন্ত ফাইল এসেছে তার কাছে। গলায় ছুরি চালিয়ে খুন করা হয়েছে মেয়েটিকে। ঘটনাস্থল থেকে তারা যেমন কোনো সূত্র পায়নি। মেয়েটির বয়স বেশি হবে না, 19-20 বছর হবে। খোঁজ নিয়ে জানা গেছে মেয়েটির নাম তমা। একটি প্রাইভেট ভার্সিটির ছাত্রী ছিল সে। ঘটনার দিন রাতে সে তার বান্ধবীর বাসায় গিয়েছিল। বৃষ্টি হয়, সে এখানেই থাকে। সেখানে থেকে আনুমানিক রাত 9টার দিকে তার বান্ধবী বাসা থেকে বের হয়, তবে তারপর তার খোঁজ পাওয়া যায় না। এরপর রাত 11টার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। আপাতত নাদির নামের একটি ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে এনেছে তারা। তাদের সন্দেহ তালিকায় নাদিরকে রেখেছে তারা। নাদির হচ্ছে তোমার বন্ধু। ঘটনার দিন রাতে নাদিরের সাথে তোমার বেরিয়েছিল বাসায় যাওয়ার জন্য। এই কারণে নাদিরকে সন্দেহ তালিকায় প্রথমে রেখেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে বলে, আমি তোমার সাথে বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো ওর সাথে যাইনি। বাসা থেকে বের হওয়ার পরে ও বলে যে ওর নাকি অন্য কোথাও যেতে হবে, আমি যেন চলে যাই, তাই আমি আর ওর সাথে যাইনি। নাদিরের এমন বক্তব্য সত্যতা যাচাই করছে তারা। আসলে কি সে সেদিন রাতে তোমার সাথে ছিল না, নাকি সে মিথ্যা বলছে? তোমার ভার্সিটিও তারা গিয়েছিল। খুনের ব্যাপারে কোনো তথ্য পায় কিনা, কিন্তু সেখান থেকেও তারা তেমন কিছু জানতে পারেনি। শাহরিয়ার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর আসিফ রহমান বলল, স্যার, গতবার একটি খুন হয়েছিল, মনে আছে? সেটাও কিন্তু গলা কেটে করা হয়েছে। হ্যাঁ, আমার মনে হয় এই দুটো খুনেরই খুনি একজন, কারণ খুনগুলোর ধরন একই রকম। আর গতরাতের লাশটি যেখান থেকে পাওয়া গিয়েছে, খুনটা কিন্তু সেখানে হয়নি, অন্য কোথাও বসে খুন করে ওখানে ফেলে রেখে গিয়েছে। কিভাবে বুঝলেন? লাশটি যেখানে পাওয়া গিয়েছে সেখানে খুন হওয়ার কোনো চিহ্নই নেই। ওখানে বসে খুন করলে ছিটকে পড়া রক্তের চিহ্ন থাকতো, তেমন কিছুই নেই ওখানে। বুঝলাম। ভিকটিমের মেডিকেল রিপোর্ট গলায় ছুরি চালানো আর শরীরে বিভিন্ন ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে, তবে রেপ হয়নি। যাই হোক, আপনি চলুন আমার সাথে। নাদিরের ব্যাপারে আমাদের ভালোভাবে খোঁজখবর নিতে হবে। সে কি আসলে সত্যি বলছে নাকি মিথ্যে? স্যার, আমার মনে হয় সে মিথ্যে বলছে। সে হয়তো খুন করেছে মেয়েটিকে। সেটা তো তদন্ত করলে জানা যাবে। তারা দুজন যখন বেরোতে যাবে, ঠিক তখনই অন্য এক ইন্সপেক্টর নাবিল আহমেদ আসে থানার ভিতর। নাবিলকে দেখে শাহরিয়ার কিছুটা অসন্তুষ্ট হয়, তবে প্রকাশ করে না। হাসি মুখে জিজ্ঞাসা করে, কেমন আছেন? নাবিল তার কথার উত্তর না দিয়ে কিছুটা ব্যঙ্গ করে বলে, খুনিকে পেয়ে গিয়েছেন? ধরতে যাচ্ছেন নাকি? শাহরিয়া বুঝলো এমন লোকের সাথে কথা বলে বৃথা। সে ইন্সপেক্টর আসিফকে তাড়া দিয়ে বলল, চলুন যাওয়া যাক। তারা যেতে দিলেই নাবিল ডাক দিয়ে বলল, এই কেসটা আমাকে দিয়ে দিন শাহরিয়ার সাহেব, আপনার চাইতে আমি এটা ভালো হ্যান্ডেল করতে পারবো। শাহরিয়ার পিছু ঘুরে নাবিলের দিকে তাকালো, তারপর আস্তে করে তার কাছে এসে শান্ত কণ্ঠে বলল, এই কেসের ভাড়াটা আমাকে দেওয়া হয়েছে, আপনাকে নয়। যাকে যোগ্য মনে হয়েছে তাকেই দিয়েছে, আমাদের নিশ্চয় দিবে না, তাই না? সুতরাং এই নিয়ে চিল্লাচিল্লি কেন? গলা ব্যথা করছেন? শাহরিয়ারের কথা শুনে রাগে নাবিলের চেয়ার শক্ত হলো। রাগী এবং কর্কশ কণ্ঠে বলল, কি বললেন আপনি? আমি অযোগ্য? শাহরিয়ার তৎক্ষণাৎ বলল, হ্যাঁ, এবং সেই সাথে থাক বললাম না। নাবিল রেগে পুরো আগুন। আপনি তাহলে অহংকারী। আপনার এই অহংকার আমি ছুটিয়ে দেব। আমি অযোগ্য, তাই না? আপনাকে তো আমি দেখে নেব। আমি অযোগ্য নাকি যোগ্য সেটা আপনাকে দেখিয়ে দেব। শাহরিয়ার মুচকি হেসে বলল, হ্যাঁ, সেটাই করুন, কাজে দিবে।
কথাটি বলে সে আসিফের সাথে ওখান থেকে চলে গেল। নাবিল ওখানে দাঁড়িয়ে রাগে গজগজ করতে থাকলো। এই কেসের তদন্তর ভার নাবিল নিতে চেয়েছিল, কিন্তু এটা দেওয়া হয় শাহরিয়াকে। আর তাই নাবিল শাহরিয়াকে এই কেস থেকে সরে যাওয়ার জন্য বলতে থাকে বারবার, কিন্তু শাহরিয়া তার কথায় কখনো কর্ণপাত করে না। সে যত সম্ভব নাবিলের কথাকে ইগনোর করার চেষ্টা করে, কিন্তু আজকে আর সহ্য হয়নি তার, তাই আর সে নাবিলকে কথা শুনিয়েছে। দিন গড়িয়ে রাত নেমেছে ধরণীতে। আকাশে আজ মেঘের আনাগোনা নেই। পরিষ্কার আকাশে দেখা যাচ্ছে এক ফালি চাঁদ। সেটির আলো ছড়িয়ে পড়েছে চারিদিকে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। ডাইনিং রুমের সোফার উপর ঘুমিয়ে আছে রিশান। রিমন এখনো বাড়িতে আসেনি। মূলত তার জন্য অপেক্ষা করতে করতে সোফায় ঘুমিয়ে পড়েছে রিশান। তার মাও বসেছিল অনেকক্ষণ যাবৎ, কিন্তু ঔষধ খাওয়ার ফলে তার ঘুম চলে আসায় তিনি ঘুমিয়ে পড়েন। ফোনের আওয়াজে ঘুম ভাঙে রিশানের। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রিমনের কল। ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখে রিমনের কল। চটজলদি সে উঠে বসে ফোন রিসিভ করে। হ্যালো ভাইয়া। কতক্ষণ ধরে কলিং বেল বাজাচ্ছি, দরজা খোলো। রিশান তড়িঘড়ি করে উঠে গেল দরজা খুলতে। বলতে থাকলো, আসলে ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই টের পাইনি। বলতে বলতে সে দরজা খুলে দিল। রিমন ঘরে ঢুকে কাঁধের ব্যাগটা পাশে রেখে সোফায় বসে পড়ল। রিশান দরজা লাগিয়ে এসে তার পাশে বসলো। কিছুক্ষণ নীরব থেকে তারপর বলল, বাড়ি ফিরতে এত রাত হলো যে? আমরা চিন্তায় ছিলাম। কেন, আমি তো ফোন করে জানিয়েই দিয়েছিলাম যে আমার আসতে দেরি হবে। কোথায় গিয়েছিলে? রিমন এবার কিছুটা বিরক্ত হয়ে পড়ল। তুই আমাকে জেরা করছিস, আমার কাজ ছিল, তাই আমার দেরি হয়েছে। সেটাই তো, কাজটা কোথায়? কোথায় আবার? দোকানে। দোকানে তো আমি আগেও অনেক রাত অবধি থেকেছি। তুই আজ আমাকে এভাবে জেরা করছিস কেন? আজব। এগুলো বলে রিমন উঠে চলে গেল ফ্রেশ হতে। রিশান বলির মুখে তার ভাইয়ের দিকে তাকিয়ে থাকলো। তার বোনটা খারাপ হয়ে গেল কোনো এক কারণে। সে এখনো বসে থাকলো চুপচাপ। রিমন ফ্রেশ হয়ে এসে ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে নিল। খাবার খেতে খেতে সে দেখলো রিশান এখনো ওখানেই বসে আছে। সে রিশানকে বলল, বসে আছিস কেন? ঘুমিয়ে পড়। রিশান কিছু বলল না। আস্তে ধীরে হেঁটে তার ভাইয়ের কাছে এসে দাঁড়ালো। শান্ত কণ্ঠে বলল, আমি তোমার দোকানে গিয়েছিলাম তোমার খোঁজ করতে, কিন্তু তোমাকে সেখানে পাইনি। রিশানের কথাটি রিমনের কানে যেন বোমার মতো বিস্ফোরণ ঘটালো। খাওয়া থেমে গেল তার। কিছুটা খাবার গলায় আটকে গেল তার। রিশান গ্লাসের পানি এগিয়ে দিল তার দিকে। রিমন এক নিঃশ্বাসে ঠক ঠক করে পানি খাওয়া শেষ করলো। তারপর নিজেকে ধাতস্থ করেই বলতে লাগলো, তুই আমাকে খুঁজতে গিয়েছিলি? হ্যাঁ। আচ্ছা, আমি দোকানে ছিলাম না। আমার এক বন্ধু অ্যাক্সিডেন্ট করেছিল, তাকে দেখতে গিয়েছিলাম, তাই তখন আমি দোকানে ছিলাম না। কিছুটা উত্তেজিত কণ্ঠে কথাগুলো বলল রিমন। রিশান তৎক্ষণাৎ জিজ্ঞাসা করলো, তাহলে সেটা প্রথমে বললে না কেন? আশ্চর্য, আমি বাইরে কাজ করি, বন্ধু বান্ধব আছে, বিভিন্ন জায়গাতেই যেতে হয়, আর আমি মাত্রই বাসায় আসলাম। তুই এত কৈফিয়ত চাইছিস কেন? রিমনের কণ্ঠে মেশানো রাগ, তবে রিশানের কণ্ঠ শান্ত। আমি কৈফিয়ত চাইছি না, আমি তোমার ভাই, আর ভাই হিসেবে আমার দায়িত্ব তোমার খারাপ ভালোর খোঁজ খবর নেওয়া। আমি তোর থেকে বয়সে বড়, সুতরাং কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি ভালো বুঝবো। তুই পড়াশোনা ঠিক মতো কর, কাজে দিবে। এখন ঘুমাতে যা। রিশান আর তর্ক করল না। একটি দীর্ঘশ্বাস ফেলে ঘুমাতে চলে গেল। সকালের রোদ আজ চারিদিকে ছড়িয়ে পড়ছে না, কারণ আজকের আকাশ মেঘলা। নীলচে আকাশকে ঢেকে দিয়েছে ধূসর রঙা মেঘ। গুমট ভাব ধারণ করেছে প্রকৃতিতে। বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে রিশান ভাবছে, ছাতা নিয়ে আসলে হয়তো ভালোই হতো। যে কোনো সময় বৃষ্টি নামলে সে ভিজে যেতে পারে। কলেজে যাচ্ছে সে। তার বাসা থেকে কলেজের দূরত্ব প্রায় 15 মিনিট। এটুকু রাস্তা হেঁটে যাওয়া যায়। যেতে যেতে সে হঠাৎ এক পথিকের মুখে শুনতে পেল যে ব্রিজের উপর গতরাতে একটি যুবকের গলাকাটের লাশ পাওয়া গিয়েছে। খবরটা শুনে আঁতকে উঠল রিশান। আবারও খুন করা হয়েছে কাউকে। হঠাৎ তার মনের মধ্যে ভয়ের সৃষ্টি হলো। সেও যদি এখনো ওই খুনির শিকার হয়। চারিদিকে তো খুনের খবর শুনে তার মন বিষণ্ণ হয়ে উঠেছে। মনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে তার। মুখটা মলিন ফ্যাকাশে হয়ে গেছে তার। একটু পরে ভারী বর্ষণ শুরু হয়ে গেল। ভিজে গেল সে।
পরিহিত শার্টটি ভিজে গিয়ে লেপটে রইল তার শরীরের সাথে। তবে বৃষ্টি থেকে বাঁচে তার কোনো তাড়া নেই। একটু আগেই বৃষ্টিতে ভিজে যাওয়ার সেই আশঙ্কা ছিল, যেটা এখন আর নেই তার। সেটি এখন অন্য আশঙ্কায় রূপান্তরিত হয়েছে। নির্লিপ্তভাবে হেঁটে চলছে সে। হঠাৎ সে ভাবতে লাগলো, রিমন কাল রাতে মিথ্যা কথা বলেছে তাকে, যেটা রিমনের কথার ধরনতে লাগলো। রিমন কাল রাতে মিথ্যা কথা বলেছে তাকে, যেটা রিমনের কথার ধরন, ভাবভঙ্গি বোঝা যায়। কিন্তু কেন সে মিথ্যা কথা বলেছে? মিথ্যা বলার প্রয়োজনটাই বাকি। কোথায় এমন গিয়েছিল যেটার কথা সত্যিটা বলা যায় না? সে ভাবতে লাগলো, কাল রাতে একজন খুন হয়েছে, আর তার ভাই কাল রাতে অনেক রাত করে বাড়ি ফিরেছে। আর তার থেকে বড় কথা, সে যেটা নিয়ে মিথ্যা কথা বলেছে সেই দুয়ে দুয়ে চার মেলাতে লাগলো। আটকে উঠলো সে। এটা কখনোই হতে পারে না। সে যেটা ভাবছে সেটা ভুল। তার ভাই কখনোই এমন কাজ করতে পারে না, এটা তার বিশ্বাস। তবে তার আরেক সত্য তাকে শান্তি দিচ্ছে না। তাকে শুধু ভাবাচ্ছে তার ভাই এমনটা করতে পারে। তবে এটা ভাবতেই তার খুব কষ্ট হয়। বৃষ্টির তেজ কিছুটা কমে গিয়েছে। রিশান ভাবতে লাগলো, সে আজ কলেজে যাবে না। বৃষ্টি সম্পূর্ণভাবে ভিজে গিয়েছে সে। ভেজা শরীরে কলেজে যাওয়া যাবে না। অন্যদিকে ঘুরে সে হেঁটে চলে যায় তার বাড়ির দিকে। বৃষ্টি থেমে গিয়ে ঝলমলে রোদ ভরে গেছে পুরো শহর। মেঘ কেটে গিয়ে পরিষ্কার হয়ে উঠেছে আকাশ। রোদের আলোয় রঙিন হয়ে উঠেছে সব কিছু। বৃষ্টির পানিতে ভিজে আছে রাস্তাঘাট। বৃষ্টি থামার দারুণ রাস্তাঘাট জনমানবে কোলাহলপূর্ণ হচ্ছে। তো প্রকৃতি রঙিন হয়ে উঠলেও কিছু মানুষের হৃদয়ে জমেছে কালো আধারের মেঘ। তাদের কান্নার আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। আপনজন হারানোর শোকে একেবারে ভেঙে পড়েছে তারা। এখনও যেন তাদের কান্নার প্রতিধ্বনি বারবার কানে বাজছে শাহরিয়ারের। গতকাল রাতে খুন হয়েছে একটি ছেলে। সে একইভাবে একই রকম পুরো শরীর ক্ষত বিক্ষত করে গলা কেটে খুন করা হয়েছে। ভিকটিমের নাম রিফাত শেখ। 23 বছরের বয়স হবে তার। গত রাতে সে তার বাসা থেকে একটি কাজে বেরিয়েছিল, কিন্তু তারপর সে আর বাসায় ফেরে না। পরে অনেক রাতে লাশ পাওয়া যায়। শাহরিয়ার ভাবছে একজন খুনিয়ে এই খুনগুলো করছে, এবং সে একজন সিরিয়াল কিলার। এবারে সে আগের মতো এক জায়গায় বসে সে খুন করে অন্য জায়গায় লাশ ফেলে গিয়েছে খুনি। আপনাদের সাথে কি কারো কোনো শত্রুতা আছে যার ফলে এমন একটা খুন হতে পারে? রিফাত শেখের বাবা আরমান শেখকে প্রশ্নটি করল ইন্সপেক্টর শাহরিয়ার। তিনি মলিন এবং কাতর কণ্ঠে জবাব দিলেন, আমার ছেলেকে খুন করে ফেলার মতো কোনো শত্রুতা কারোর সাথে আমাদের নেই। আপনার সাথে হয়তো নেই, কিন্তু আপনার ছেলের সাথে কারো শত্রুতা থাকতে পারে, যেটা জের ধরে তাকে খুন করে ফেলা হয়েছে। না, তেমনটাও হতে পারে না। ওর সাথে কার কি এমন শত্রুতা থাকতে পারে আমার জানা নেই। হ্যাঁ, আপনারা যেন ওর কোনো শত্রু থাকতে পারে। আচ্ছা রিফাত শেখ, মানে আপনার ছেলে গতকাল রাতে কখন বাসা থেকে বেরিয়েছিল এবং কি জন্য বেরিয়েছিল? এই রাত 9টা কি 9:15টার দিকে বেরিয়েছিল। আমার ওষুধ শেষ হয়ে গিয়েছিল, সেটা আনতে ও বাসা থেকে বেরিয়েছিল। কিন্তু আর বলতে পারলেন না আরমান শেখ। হু হু করে কান্নায় ভেঙে পড়লেন তিনি। কান্না জড়ানো কণ্ঠে বলতে লাগলেন, ওকে যদি তখন ওষুধ আনতে না পাঠাতাম তাহলে হয়তো ছেলেটা আমার বেঁচে থাকতো। কথাগুলো বলে আবারও জোরে কাঁদতে লাগলেন তিনি। শাহরিয়া তার দিকে তাকিয়ে কি বলে সান্ত্বনা দিবে বুঝতে পারছে না। সদ্য সন্তানহারা পিতাকে কি বলে বা সান্ত্বনা দেওয়া যায়? আরমান শেখের বাড়ি থেকে বেরিয়ে যেই ইন্সপেক্টর আসিফকে ফোন করলো শাহরিয়ার। হ্যালো মিস্টার আসিফ। জি স্যার বলুন। রিফাত শেখ গতকাল সারাদিন কি করেছিল, কোথায় গিয়েছিল, এই সকল ইনফরমেশন খোঁজ নিয়ে আমাকে জানাবেন। আচ্ছা স্যার। আচ্ছা রাখছি। ফোন রেখে শাহরিয়ার গাড়ি নিয়ে রিফাতের কলেজের দিকে চলে গেল। শাহরিয়া চলে যাওয়ার গাড়িটার দিকে তাকিয়ে থাকলো জাবিন। শারীরিক ও মানসিক দিক থেকে অসুস্থ ছিল সে, তাই আর সে কলেজে যায়নি। আরমান শেখদের প্রতিবেশী সে, একই বিল্ডিংয়ে থাকে তারা। রিফাতের মৃত্যুর খবর সে রাতে পেয়েছে। বাড়ি থেকে বেরিয়ে সে হাঁটতে হাঁটতে ভাবতে লাগলো, আজও একজন পিতা সন্তান হারা হয়েছে। জাবিনের খারাপ লাগছে ভীষণ। এতটা খারাপ লাগছে সে বলে বোঝাতে পারবে না। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সে। গলা পাকিয়ে কান্না আসতে চাইছে তার। চোখ বন্ধ করে ফেলল সে। রিফাতের চেহারা যেন তার চোখের সামনে ভাসছে। হাসি খুশি ছেলেটা এভাবে অকালে প্রাণ হারালো। নিজেকে পাগল পাগল লাগছে জাবিনের। কি করবে সে বুঝতে পারছে না। চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে তার।
হঠাৎ করে তার ফোন বেজে উঠল। অচেনা নাম্বার। ফোন রিসিভ করলো সে। ফোনের ওপাশ থেকে ভেসে এলো একটি নারী কণ্ঠ। আসসালামু আলাইকুম জাবিন সাহেব, কেমন আছেন? নাম্বারটি অচেনা হলেও কণ্ঠটি অচেনা নয়। জাবিরের সুহানার কণ্ঠ এটি। মেয়েটি তার ফোন নাম্বার পেল কিভাবে? নিজেকে ধাতস্থ করে কণ্ঠ স্বাভাবিক করার চেষ্টা করে সালামের জবাব দিল জাবিন। তারপর জিজ্ঞাসা করলো, আপনি আমার ফোন নাম্বার পেলেন কিভাবে? ফোন নম্বর পাওয়া কোনো ব্যাপার নাকি? যাই হোক, আপনি আজ কলেজে যাননি কেন? আপনার কলেজে গিয়েছিলাম আপনার সাথে দেখা করতে, কিন্তু আপনাকে সেখানে পাইনি। আপনি কি অসুস্থ? চৌহানের কথা শুনে তিতির করে রাগ বাড়ল জাবিনের। মেয়েটা তার কলেজ পর্যন্ত চলে গিয়েছে, কোন দিন না জানি তার বাসা পর্যন্ত চলে আসে। খিটখিটি মেজাজে সে বলল, আপনি আমার কলেজে কেন গিয়েছেন? ফার্দার যদি আপনি আমার বিষয়ে কোনো হস্তক্ষেপ করেছেন তাহলে কিন্তু ভালো হবে না। নিজের ভালো চান তো আমার থেকে দূরে থাকুন। চৌহানের বুকটা কেঁপে উঠল। এভাবে কেন বলছে জাবিন? কি করবেন আপনি? আর কি বা এমন করেছি আমি? শুধু তো ভালোই বেসেছি। চৌহানার কথায় যেন সহ্য হচ্ছে না জাবিনের। কর্কশ কণ্ঠে বলল, আপনার কি লজ্জা বলতে কিছু নেই? এতবার আপনাকে বলি যে আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন বেহায়ার মতো আমার পিছু নেন? একটা ছেলের কাছ থেকে বারবার প্রত্যাখ্যান পাওয়ার পরেও কেন তার পেছনে পড়ে আছেন? অ্যাকচুয়ালি ইউ আর এ শ্যামলেস গার্ল। একেবারে যেন আহাম্মক বনে গেল সোহানা। অপমানে মুখ থমথমে হয়ে গেল তার পুরো শরীর যেন বিষিয়ে উঠল। নির্বাক হয়ে গেল সে। তার জীবনে এত বড় অপমানজনক কথা তাকে কেউ বলেনি। দুচোখ দিয়ে অশ্রু বন্ধাম হয়ে গেল তার। বারবার ফুঁপিয়ে উঠছে সে। ভালোবেসে সে নির্লজ্জ নারীর আখ্যা পেয়েছে এবং সেই সাথে হয়েছে অপমানিত। জামিন তাকে ভালোবাসে না, তাই বলে তাকে এভাবে অপমান করবে? ফোনের ওই পাশে জামিন বুঝতে পারলো সোহানা কাঁদছে। সে ফোন কেটে দিয়ে দূরে ছুঁড়ে মারল ফোনটাকে। তার আসলে রাগ লাগছে কার উপর? নিজের উপর, সোহানার উপর, নাকি অন্য কারোর উপর? সবার উপরে রাগ লাগছে তার। সোহানাকে কথা শুনে একটু খারাপ লাগছে না তার, বরং তাকে কথা শোনাতে পেরে ভালোই লাগছে তার। এমন আত্মসম্মানহীন মেয়েকে এমনই বলা উচিত। অতঃপর নিজের ভাবনাকে এবং নিজের কাজের উপর ভীষণ অবাক হলো জাবিন। সে কি আসলেই এমন? কাউকে অপমান করে কষ্ট দিয়ে কথা বলতে ভালো লাগে তার? সে কি হৃদয়হীন পাষাণ? তার মনে কি আদৌ মায়া দয়া কিছু নাই? জাবিন নিজেই উত্তর দিল, হয়তো নেই। তোমার বন্ধু নাদিরের ব্যাপারে খোঁজ নিয়েছে পুলিশ। সে এই দিনে ওই রাতে তোমার সাথে ছিল না, সে তার বাড়িতেই ছিল। তাই নাদিরকে আপাতত সন্দেহ করা যাচ্ছে না। পুরনো কেসের ফাইলগুলো ঘাঁটিয়ে শাহরিয়া তখন জানতে পারে কয়েকটা মাস আগে কয়েকটি খুন হয়েছিল একই রকম ভাবে, যে রকমটা হয়েছে এখন। তবে সেই খুনিকে ধরতে পারেনি পুলিশ। সেই খুনি এখনো খুন করে যাচ্ছে। শাহরিয়া ভাবতে লাগলো, খুনি হয়তো ভিকটিমদের মারার পর গাড়ি ব্যবহার করেছে ভিকটিমদের লাশ এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে আসতে, কারণ বেশি দূর থেকে লাশ আনতে হেঁটে আনা সম্ভব না। আর যদি গাড়ি ব্যবহার না করে তাহলে তাকে নিশ্চয় আশেপাশে কোথা থেকে বসে সে খুন করে। সে আরও একটি তথ্য পেল, যেটা হচ্ছে ইমরান নামের এক কলেজ স্টুডেন্ট খুন হয়েছে একই রকম ভাবে। তবে তার কেসটা বেশি দূর এগোয়নি, যার কারণে ওর মা বাবা আর্থিকভাবে সচ্ছল ছিল না, যার কারণ তারা এই কেসটি বন্ধ করে দেয়। শাহরিয়া ভাবছে সে এই কেসটি আবার ওপেন করবে এবং সে নিজ দায়িত্বে ওই কেসটি তদন্ত করবে, কারণ তার মনে ইমরানের খুনিও ওই একজনেই। সে হয়তো ইমরানের কেস থেকেই কোনো ক্লু পেতে পারে, যেটাতে খুনিকে ধরতে সহজ হবে তার। স্যার, শাহরিয়ার ভাবনার মাঝে তাকে ডেকে উঠে আসিফ। এসে বলে, স্যার, রেফাত শেখ গতকাল তার ভার্সিটিতে গিয়েছিল এবং সেখান থেকে বাসায় ফিরেছে। এছাড়া আর কোথাও যায়নি, বাড়িতেই ছিল। আর রাতের বেলা শেষ বেরিয়েছিল তার বাবার ওষুধ আনতে। একধারে কথাগুলো বলে থামলেন ইন্সপেক্টর আসিফ। শাহরিয়া বলল, আচ্ছা, খুনের ধরন দেখে আমার মনে হচ্ছে খুনি বাহাতি। আমারও সেটাই মনে হয়। তাদের কথার মাঝখানে অন্য একটা অ্যাসিস্ট্যান্ট ফাহিম এসে বলল, স্যার, একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে। তিলোত্তমা মানে তোমার, এটা হয়তো
আমাদের কাজে আসতে এই পারে। বলে সে ওখানে সিসিটিভি ফুটেজ ল্যাপটপ অন করে। সেখানে দেখা যায় তমা একটি খপ থেকে বের হয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু সেখানে একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখা যায় যে কিনা তমাকে ফলো করে তার পিছু পিছু যাচ্ছে। লোকটির পরনে কালো জ্যাকেট এবং মাথায় কালো ক্যাপ। লোকটির মুখে কালো মাস্ক থাকায় লোকটির চেহারা বোঝা যাচ্ছে না। লোকটি তমাকে ফলো করতে করতে অন্য একটি মোড় ঘুরে তার পিছন পিছন চলে যায়। এরপর সিসিটিভি ফুটেজ শেষ হয়ে যায়, অর্থাৎ এরপর কি হয়েছিল আর সেটা দেখা যায় না, কারণ এরপর আর সিসি ক্যামেরা লাগানোই নেই। শাহরিয়ার সম্পূর্ণ সন্দেহ ওই লোকটির উপরেই হয়। এটাই হয়তো খুনি, তবে ওকে খুঁজে বের করতেই হবে। শাহরিয়া আসিফকে বলল, চলুন এক্ষুনি ওখানে যাব, ওখান থেকে হয়তো আমরা কোনো ক্লু খুঁজে পাবো। প্রতিদিনের মতোই বেলা ফুরিয়ে রাত নামলো ধরণীতে। রাতের শহরটি আজ নিরিবিলি নিস্তব্ধ। জনমানব ভিড়। এই রাতে হেঁটে চলছে দুজন মানুষ, পাশাপাশি নয়, পেছনে পেছনে হেঁটে চলছে তারা। তাদের সাথে সাথে চলছে দূর আকাশে জ্যোৎস্না ছড়ানো একটি চাঁদ। সামনের মানুষটির বয়স হবে 27 কিংবা 28 এবং পেছনের মানুষটি 30-31 বছরের। পেছনের মানুষটি খুবই সতর্কতার সাথে অনুসরণ করছে সামনের মানুষটিকে, যেন সামনের মানুষটি টেরই না পায়, যেন বুঝতে না পারে কেউ তাকে অনুসরণ করছে। পেছনের মানুষটির চেহারা ফুটে উঠেছে রাগ এবং ক্ষোভে, যেন ক্রোধে দাবানে প্রতিনিয়ত পুষছে সে, যার দু চোখ দিয়ে যেন আগুন স্ফুলিং বের হয়ে যাচ্ছে। তার হাত দুটো শক্তভাবে মুঠিবদ্ধ করলো। হঠাৎ পেছন থেকে কেউ তাকে ডেকে ওঠে। স্যার, পেছনের মানুষটির চেহারা ফুটে উঠেছে রাগ এবং ক্ষোভে, যেন ক্রোধে দাবানলে প্রতিনিয়ত পড়ছে সে। তার দু চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। তার হাত দুটো শক্ত করে মুঠিবদ্ধ করলো। হঠাৎ পেছন থেকে কেউ একজন তাকে ডেকে ওঠে। স্যার, পেছনে ফিরে তাকালো সে। একজন 20-21 বছরের বয়সী ছেলে দাঁড়িয়ে আছে। সেই ছেলেটি আবারও তাকে বলে উঠল, কোথায় যাচ্ছেন? যাবেন স্যার? জাবির নিজেকে ধাতস্থ করে স্বাভাবিক করার চেষ্টা করে, তারপর রিশানকে পাল্টা প্রশ্ন করে। তুমি এত রাতে এখানে কেন? কোথায় যাচ্ছ? রিশান এই প্রশ্নটির সঠিক উত্তর দিতে পারে না, সে মিথ্যা বলে। আমি আমার এক কাজিনের বাসায় গিয়েছিলাম, এই তো এদিকেই। সেখান থেকে এখন বাসায় ফিরছি। আপনি কি কোথাও গিয়েছিলেন নাকি নাকি যাচ্ছেন? জাবির এবারও তার প্রশ্নের উত্তর দেয় না, না দিয়ে তাকে স্মরণ করিয়ে দিয়ে বলল, এত রাতে একা কেন বেরিয়েছ? তুমি কি খবর পড়ো না? দেখো না, সাবধানে চলাফেরা করা উচিত তোমার। রিশান কিছু না বলে কৃতজ্ঞতার সূচক হাসলো। জামিনের চোখ মুখ খুবই স্বাভাবিক, কিন্তু তার ভেতরে ঝড় বয়ে যাচ্ছে, কারণ সে ওই লোকটাকে হারিয়ে ফেলেছে। তার এতক্ষণ ধরে করা পরিশ্রম বিফলে গিয়েছে রিশানের জন্য। তার এই কাজটাতে বাধা পড়েছে। কিন্তু স্যার, আপনি কোথায় যাচ্ছেন? রিশানের প্রশ্ন জামিনের ভাবনায় ছেদ পড়ল। রিশান তার কাছে প্রথমবার প্রশ্নের উত্তর না পেয়ে দ্বিতীয়বার প্রশ্ন করছে, এবং জামিন দ্বিতীয়বারও রিশানের প্রশ্ন এড়িয়ে গিয়েছে। কিন্তু রিশান তার প্রশ্ন করা থেকে এড়িয়ে যায়নি, বরং কথার ফাঁকে ফাঁকে তাকে প্রশ্ন করে গিয়েছে, যতক্ষণ না সে প্রশ্নের জবাব পেয়েছে। রিশান জামিনের কৌতূহল দেখে অবাক হলো। সে রিশানের প্রশ্ন জবাব দিল, তবে তা খুবই সন্তপর্ণে। আমার এদিকে একটা কাজ ছিল, তাই এসেছিলাম। কি কাজ? তৎক্ষণাৎ প্রশ্ন করে রিশান। জামিন থতমত খেয়ে যায়। রিশান তো বেশ ভালোই জেরা করছে তাকে। রিশানের এমন কৈফিয়ত চাওয়া বা জেরা করার যেটাই হোক, তার এমন কাজ হয়তো স্বাভাবিকভাবে অনেকটা বিরক্ত হতে পারে কিংবা রেগে যেতে পারে, কিন্তু জামিন কোনোটাই করলো না। সে তার বুকের উপর দুহাত ভাঁজ করে তারপর রিশানকে জিজ্ঞাসা করলো, তুমি তো সায়েন্সের স্টুডেন্ট, কি হতে চাও? ডাক্তার? তেমন কোনো রিজন নেই, তবে অন্য সব বড় পেশা, ভালো পেশার মধ্যে এটি একটি। আর ডাক্তারি পেশাটি যেমন সম্মানের তেমনি ইনকামেরও। সবাই ডাক্তারি পড়ার জন্যই উপদেশ দিয়েছে, এবং আমারও ইচ্ছা আছে। এটি অবশ্যই একটি ভালো পেশা। হ্যাঁ, এটি অবশ্যই একটি ভালো পেশা, আমিও জানি। তবে আমি তোমাকে উপদেশ দিতে চাই, তুমি একজন ভালো ডিটেকটিভ কিংবা লয়ার হও, যেটার প্রতিভা তোমার মধ্যে আছে। আমাকে দেখে কি তেমনটাই মনে হয় স্যার? অবশ্যই। ঈশানী একটু ভাবলো, কিছু একটা বুঝতে পেরে জিজ্ঞাসা করলো, স্যার,
আমি কি আপনাকে বেশি জেরা করে ফেলেছি? জাবিন হাসলো। তার কথায় উত্তর না দিয়ে বলল, রাত অনেক হয়েছে, চলো নিজেদের বাসায় ফেরা যাক। নাকি তোমার এখনো এখানে কোনো কাজ আছে? না স্যার, বলুন। দুজন একসাথে হেঁটে চলছে। রিশান এইদিকে এসেছে মূলত তার ভাইয়ের পিছু পিছু। রিমনের উপরে সন্দেহ করে তাকে ফলো করতে এসেছিল রিশান। রিমন দোকানে না বসে এত রাতে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, এইসব জানতে সে রিমনের পিছু নিচ্ছিল। কিন্তু এক সময় সে রিমনকে হারিয়ে ফেলে। রিমন কোনো গলি দিয়ে কোথায় চলে গিয়েছে সে দেখতে পায় না। রিমন তার চোখের আড়াল হয়ে যায়। সে রিমনকে খুঁজতে থাকে কিন্তু পায় না। অতঃপর জাবিনের সাথে দেখা হয়ে যায় তার। এই জ্যোৎস্নাচ্ছন্ন রাতে হেঁটে চলছে জাবিন এবং রিশান। দুজনেই করো পিছু নিয়ে এখানে এসেছে। রিশান তো তার ভাই রিমনের পিছু নিয়েছিল, কিন্তু জাবিন কার পিছু নিয়েছিল? কেনই বা নিয়েছিল? কি উদ্দেশ্য? তোমার যেখানকার সিসিটিভি ফুটেজ পাওয়া গিয়েছে এবং একজন সন্দেহভাজন ব্যক্তি দেখা গিয়েছে, শাহরিয়া এবং আসিফ সেখানে গিয়েছিল। তারা আশেপাশে ভালোভাবে খুঁজে দেখলো যে কোনো কিছু পাওয়া যায় কিনা। আরও কিছু দূর গিয়ে তারা যেখানে একটা মানিব্যাগ খুঁজে পায়। তবে এই মানিব্যাগটি কার সেটা তাদের খুঁজে বের করতে হবে। এটা কি তোমার নাকি খুনির নাকি অন্য কারো? সেই সাথে তাদেরকে এটাও খুঁজে বের করতে হবে যে এই মাস্ক এবং ক্যাপ পরা লোকটিকে। যেহেতু ওই লোকটাকে তারা খুনি ভাবছে, সেহেতু লোকটির শরীরের গঠনের ভিত্তিতে বোঝা যায় সে খুনি একজন পুরুষ। শাহরিয়া ইমরান নামের ওই ছেলেটিকে খুন হয়েছিল, তার ব্যাপারে খোঁজ খবর নিয়েছে। ছেলেটি ফার্স্ট ইয়ারে পড়তো। রিফাত শেখের প্রতিবেশী জাবিনের কলেজে পড়তো ইমরান। জাবিনের ডিপার্টমেন্টে, তাই শাহরিয়া ইমরানের ব্যাপারে জানার জন্য জাবিনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছিল। সেই সাথে রিফাত শেখের ব্যাপারেও জেনেছিল। যেহেতু রিফাত শেখ জাবিনের প্রতিবেশী, জাবিনের ভাষ্যমতে তার সাথে রিফাতের সম্পর্ক ভালোই ছিল। রিফাত একজন ভালো ছেলে ছিল, কারোর সাথে কোনো রকম সংঘর্ষ ছিল না, সব সময় নির্ঝক্ত থেকেছে। সেই রকম একটা ছেলের সাথে কার এমন শত্রুতা থাকতে পারে যে তাকে খুন করে ফেলবে? ইমরানের ব্যাপারে জামিন বলেছে সেও খুব ভালো ছেলে ছিল, পড়ালেখাতেও ভালো ছিল। তবে তার সম্পর্ক এর চেয়ে বেশি কিছু জানে না তবে তার সম্পর্কে এর চেয়ে বেশি কিছু জানে না বলে জানায় জাবিন। এইসব ভাবছিল ইন্সপেক্টর শাহরিয়া। তখন একজন সরকারি পুলিশ এসে জানায় সে মানি ব্যাগের মালিককে খুঁজে পাওয়া গিয়েছে। লোকটির নাম আবরার রহমান সাদ। এই মানিব্যাগটি আপনার? টেবিলের উপর রাখা মানিব্যাগটির সাদকে দেখে জিজ্ঞাসা করে শাহরিয়ার। মানিব্যাগটার দিকে একটু তাকায়, তারপর হাসি মুখে সাদ বলে, হ্যাঁ আমার। মানিব্যাগটা যেহেতু সাদের, তাই আপাতত তাকে সন্দেহ তালিকায় রাখছে শাহরিয়া, আর তাই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকে এনেছে তারা। সাদের সম্মুখে চেয়ারে বসে আছে শাহরিয়া। আপনি তো আমাদের তমার লাশের ব্যাপারে ইনফর্ম করেছিলেন। আমরা সেই ভিকটিমের একটি সিসিটিভি ফুটেজ পেয়েছি এবং সেখান থেকে আমরা এই মানিব্যাগটি পেয়েছি। আর তমা কিন্তু সেদিন রাতেই খুন হয়েছে। ওই দিন রাতে আপনি ওখানে কেন গিয়েছিলেন মিস্টার সাদ? আমার কাজ ছিল, বাবার ডায়াবেটিসের রোগী, ওনার ওষুধ শেষ হয়ে গিয়েছিল। ওনার ওষুধ আনতে আমি সেখানে একটি ফার্মেসিতে গিয়েছিলাম। তখন হয়তো আমার এই মানিব্যাগটি পড়ে যায়। ওষুধ কিনে আপনি কোথায় গিয়েছিলেন? বাড়িতে। তাহলে আপনি তমার লাশের সন্ধান কিভাবে দিলেন? আপনি তখন বাইরে কি করছিলেন? আমি বাড়ি আসার পর বুঝতে পারি আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে। আমার সন্দেহ হয় কোনো পকেটমার আমার মানিব্যাগ নিয়ে গিয়েছে, কিন্তু তারপর আমি ভাবি আমার মানিব্যাগটা হয়তো কোথাও পড়ে যেতে পারে, আর তাই আমি সেটা খুঁজতে আবার বের হই, আর তখন আমি তমার লাশটা পাই। আচ্ছা বুঝলাম, আপনি আসতে পারেন। সাদকে তার মানিব্যাগ দিয়ে দেয় শাহরিয়া। সাদ চলে যায়। সরকারি ইন্সপেক্টর আসিফ বলে, স্যার আপনি ওনাকে ছেড়ে দিলেন, ওনার কথা বিশ্বাস করছেন আপনি? না, যতক্ষণ না পর্যন্ত ওনার কথাগুলো সঠিক প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি ওনার কথা বিশ্বাস করছি না। ওনার উপর নজর রাখুন, উনি কি আমাদের সন্দেহের তালিকায় রয়েছে? আর আমি এখন ওনার বাড়িতে যাব, ওনার বাবার সাথে কথা বলবো সত্যিটা জানতে। স্যার আপনার কি মনে হয় যে সিসিটিভি ফুটেজ দেখা সেই সন্দেহভাজন লোকটি উনি? না, আমার সেটা মনে হচ্ছে না, কারণ ওনার শারীরিক গঠনের সাথে ওই লোকটির মিল পাচ্ছি না। তবে উনি সন্দেহের বাইরে নন, তাই বলছি ওনার উপর নজর রাখুন। জি স্যার। চারিদিকে শুধু অন্ধকার, ঘুটঘুটে আধারে কিছুতেই দেখা যায় না। এক নিমিষে কালো আধারে একটি ছেলে মুখ থুবড়ে পড়ে আছে। তার পাশে দাঁড়িয়ে আছে একটা লোক, তার চেহারা স্পষ্ট নয়,
এই অন্ধকারে লোকটিকে একটি ছায়ামূর্তির মতো মনে হচ্ছে। মুখ থুবড়ে পড়ে থাকা ছেলেটি কিছুটা নড়ে চড়ে উঠল, মাথা উঠিয়ে বসার চেষ্টা করলো সে, কিন্তু শরীরের দুর্বলতার কারণে পারল না। তবু ছেলেটি হাল ছাড়ল না, অনেক কষ্টে উঠে বসল সে। ছেলেটির চেহারা যেন স্পষ্ট দেখা যাচ্ছে। ছেলেটি রিফাত শেখ। কালো অন্ধকারের মধ্যে যেন রিফাতের শরীর বেয়ে গড়িয়ে পড়া রক্ত স্পর্শ দেখা যাচ্ছে। রিফাতের মাথা শরীরের সব রক্তে মাখামাখি। রিফাত যখনই কিছু বলতে যাবে তখনই সেই রহস্যময়ী লোকটি একটি ইট দিয়ে তার মাথায় সজোরে আঘাত করে ছিটকে পড়ে যায় রিফাত। লোকটির মুখে ফুটে ওঠে ক্রোধর হাসি। থরফরিয়ে বিছনা থেকে উঠে বসে জাবিন। তার পুরো শরীর ঘেমে গিয়েছে। পাশের টেবিলে থাকা জগ থেকে গ্লাসে পানি ঢেলে ঠকঠক করে খেয়ে নেয় জাবিন। কি ভয়ঙ্কর স্বপ্ন, ভাবতে গা শিউরে উঠছে। বিছনা থেকে নেমে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলো বেলা 12টা বাজে। আজ কলেজে যায়নি সে। পুলিশি জিজ্ঞাসাবাদের জন্য থানায় যেতে হয়েছে তাকে, যেখান থেকে সে ঘুম দিয়েছে। আর কি ভয়ঙ্কর স্বপ্নটাই না দেখলো। মনটা খারাপ হয়ে গেল তার। এইভাবে কাউকে মারে কি নিষ্ঠুর নির্দয় খুনি। ভালো লাগছে না তার, কিছুই ভালো লাগছে না। কি করবে সে ভেবে পাচ্ছে না। বিছানার উপর চিত হয়ে শুয়ে পড়ল সে। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সিলিংয়ের দিকে। তার মাথায় ঘুরপাক খাচ্ছে বিভিন্ন চিন্তা ভাবনা। আচ্ছা, সুহানাকে কি সে খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছে? মেয়েটা সেদিনের পর থেকে আর কোনো যোগাযোগ করেনি তার সাথে। আচ্ছা, সুহানার কথা সে কেন ভাবছে? তার নিজের ভাবনা শেষ নেই, তাহলে অন্য কাউকে নিয়ে ভাবনার সময় কোথায় তার? নিজেকেই নিজে প্রশ্ন করে যাবেন। আচ্ছা, সে কি খুনি? সে কি পাগল হয়ে যাবে? বেশি চিন্তা ভাবনা করলে নাকি মাথা ঠিক থাকে না, পাগল হয়ে যায়। সে কি তাই হবে? জীবন সবসময় একরকম যায় না। উত্থান পাথান ওঠে জীবনে। হাসি কান্না সুখ দুঃখ মিলিয়ে জীবন। মানুষের জীবনে যেমন সুখ আসে তেমনি দুঃখও আসে, কিন্তু কথা হচ্ছে সেই দুঃখের মধ্যে সংগ্রাম করে টিকে থাকতে হয়। হাল ছেড়ে দিলে হেরে যেতে হয়, কিন্তু যে হাল না ছেড়ে সংগ্রাম করে টিকে থাকে সে বিজয়ী হয়। রিশানের বাবা যখন বেঁচে ছিলেন তখন বাবার অভাব বোধ করেনি সে, কিন্তু বাবা মারা যাওয়ার পর বুঝতে পেরেছে বাবা কী জিনিস। তবে তার ভাই তখন থেকে আগলে রেখেছিল। লোকে বলে বাবার পরেই নাকি বড় ভাইয়ের স্থান। সে যখন বাবার জন্য কাঁদত, রিমন তাকে বুকে আঁকড়ে নিত, মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিত, বুকের মাঝে চেপে রাখত। সে তখন তার ভাইয়ের বুক ভেজাতো চোখের নোনা পানিতে। মায়ের অবস্থাও তখন খারাপ। রিমনকে তখন মা ছোট ভাই দুজনকেই সামলাতে হতো। তারপর তাকে ধরতে হলো সংসারের হাল। বুঝতে পারলো বাবার অভাব। বাবার শোক কাটিয়ে উঠে রিশানের জীবন ভালোই যাচ্ছিল। মা ভাইকে নিয়ে সুখে কাটছিল জীবন, কিন্তু ইদানিং তবে ভাইয়ের আচরণ চিন্তায় ফেলে দিচ্ছে তাকে। তার ভাই কি তাদের কাছে কিছু লুকাচ্ছে? কে লুকাচ্ছে? তাই সে একটা জানতে আজ রাতে বাইরে বেরিয়েছিল। আজও সে তার ভাইকে ফলো করবে। তার মনে পড়ল গতকাল রাতে জাবিন তাকে সাবধান করে দিয়েছিল এত রাতে একা বাইরে না বেরোতে, বিপদ হতে পারে। চারিদিকে কত খুন খারাপি খবর শোনা যাচ্ছে, কিন্তু রিশান তার কৌতূহল দমিয়ে রাখতে পারছে না। তাকে তার ভাইয়ের সম্পর্কে জানতেই হবে। তার মনে যে সন্দেহের বীজ তৈরি হয়েছে তা সে কিছুতেই দূর করতে পারছে না। তাই সে আজকে তার নিজের মনে ভয় ফিট করে এই আধারে কালো রাতের বাইরে বেরিয়েছে। তাদের বাসা থেকে তাদের দোকানের দূরত্ব বেশি না, 10 মিনিটের পথ। রিশানা জলদি আসার চেষ্টা করেছে। সে মনে মনে প্ল্যান তৈরি করে রেখেছে যে সে লুকিয়ে দেখবে তার ভাই দোকান থেকে কখন বের হয়, আর যখন তার ভাই দোকান থেকে বের হবে তখন সে তার ভাইয়ের পিছু নিবে এবং দেখবে তার ভাই কোথায় যায়। এসব ভাবতে ভাবতে সে দোকানের কাছে এসে পড়ে, কিন্তু এখানে এসে তাকে হতাশ হতে হলো, কারণ দোকানটি বন্ধ। সে আসার আগেই তার ভাই দোকান বন্ধ করে চলে গিয়েছে। সে চিন্তায় পড়ে গেল, এখন কি করবে? সে কি আজ তাহলে রিমনকে ফলো করতে পারবে না? মনটাই খারাপ হয়ে গেল তার। আবার চিন্তাও হচ্ছে রিমনের জন্য, তার কোথায় যেতে পারে তার ভাই, কোনো বিপদে পড়বে না তো? ভাবতে ভাবতে সে দোকান ছাড়িয়ে হেঁটে চললো সামনের দিকে। হাঁটতে হাঁটতে পকেট থেকে মোবাইল বের করে ডায়াল করলো রিমনের নাম্বারে। রিং হতে হতে কেটে গেল, কিন্তু ফোন রিসিভ হলো না। আবারও ডায়াল করলো রিমনের নাম্বারে, কিন্তু এবারও রিং হতে হতে ফোনটা কেটে গেল। কপালের সূক্ষ্ম চিন্তার ভাঁজ পড়লো রিশানের। কি করবে সে বুঝতে পারল না। হঠাৎ সে শুনতে পেল কারো দৌড়ে ছুটে আসার আওয়াজ।
তার পা থমকে গেল। সে মাথা তুলে সামনে তাকালো। অদূরে অস্পষ্টভাবে কাউকে ছুটে আসতে দেখলো। সেই মানুষটি যত সামনে এগোচ্ছে ততই তার চেহারা স্পষ্ট হচ্ছে। রিশান ওই মানুষটিকে দেখে অবাক হয়ে গেল, কারণ এটা তার ভাই রিমন। রিমনকে এইভাবে বিধ্বস্ত অবস্থায় ছুটে আসতে দেখে হতবাক হয়ে গেল রিশান। রিমন দৌড়ে এসে হাঁটু গেড়ে বসে পড়ল রিশানের সামনে। তার হাত এবং কপাল বেয়ে রক্ত পড়ছে। রিশান ছুটে গেল তার ভাইয়ের কাছে। কি হয়েছে ভাইয়া, এই অবস্থা কেন তোমার? চিন্তিত এবং আতঙ্কিত গলায় জিজ্ঞাসা করল রিশান। ওই খুনি আমাকে মেরে ফেলবে রিসান। তোকে দেখলে তোকেও মেরে ফেলবে। চল এখান থেকে আমরা পালাই। খুনি আমার পেছনে এক্ষুনি চলে আসবে, জলদি চল। একদমে কাঁপা কাঁপা কণ্ঠে কথাগুলো বলে কোনো রকমে উঠে দাঁড়ালো রিমন। রিশান হতভম্ব হয়ে আছে। রিমনের কথাগুলো ঠিক মতো হজম হচ্ছে না তার। রিমন পিছনে তাকিয়ে দেখলো ওই খুনি দৌড়ে আসছে তাদের দিকে। সে রিশানের হাত ধরে দৌড়াতে লাগলো। রিশান পিছনে তাকিয়ে আফসাভাবে দেখতে পায় মাথার ক্যাপ, মুখে মাস্ক পরিহিত কেউ হাতে ছুরি নিয়ে তাদের দিকে ছুটে আসছে। রিশান এবং রিমন সিদ্ধান্ত নিল নির্জন কোনো এক জায়গায় তারা লুকিয়ে পড়বে। এভাবে দৌড়েতে তারা বেশি দূর পালাতে পারবে না। সিদ্ধান্ত অনুযায়ী তারা একটা সরু গলির ভিতরে ঢুকে পড়ল। তবে রিমনের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। সে খুব ভালোভাবেই হতাশ আর আঘাত হয়েছে। রিশান একবার ভেবেছিল তারা যেহেতু দুজনেই এবং খুনি একা, তাই তারা ওই খুনিকে সামনে মোকাবেলা করবে। কিন্তু তার পরক্ষণে খেয়াল করলো যে রিমন আহত, আর তাছাড়া খুনির কাছে অস্ত্র আছে, তাদের কাছে কোনো অস্ত্র নেই। তাই সে তার এই ভাবনা মাথা থেকে ছেড়ে ফেললো। কিন্তু তারা এখন ওই খুনির কাছে থেকে বাঁচবে কীভাবে? তারা কান পেতে শুনতে পেল খুনির পায়ের আওয়াজ খুব কাছাকাছি চলে আসছে। তারা ওখান থেকে উঠে আবার দৌড়াতে লাগলো। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকলো, তারা যেন ওই ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পায়। দৌড়াতে দৌড়াতে তাদের গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে, নিঃশ্বাসের গতি বেড়ে গিয়েছে। ওই খনি থেকে তাদের দূরত্ব প্রায় কয়েক কদম। হঠাৎ করে সামনে থেকে কেউ টর্চ লাইটের আলো ফেলে তাদের দিকে। তারা দেখে একটি লোক এগিয়ে আছে। লোকটিকে দেখে তাদের কলিজায় যেন পানি চলে আসে। রিশান পিছনে তাকিয়ে দেখলো তাদের ধাওয়া করা খুনি দৌড়ে পালিয়ে যাচ্ছে। সামনে থেকে টর্চ নিয়ে আসা লোকটি রিমনকে আহত অবস্থায় দেখে দৌড়ে আসলো তাদের দিকে। এটা জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনাদের? রিশান লোকটিকে সবকিছু খুলে বলল। তাদের কথা শুনে লোকটিও আতঙ্কিত হলো। তবে তারা আল্লাহর কাছে শুকরিয়া জানালো যে তারা আজ বেঁচে গিয়েছে। রিশান হঠাৎ রাস্তার উপর দিয়ে কিছু একটা পড়ে থাকতে দেখলো। সে ওটা হাতে উঠিয়ে নিল। দেখলো এটা একটি ব্যাজ। এই ব্যাজটি তার চেনা চেনা লাগছে। কিছুক্ষণ পর তার মনে পড়লো এটা কার ব্যাজ। তার ফরুজোরা কুচকিত হলো। সে মুখে আওড়ালো, এটা তো জাবিন স্যারের ব্যাজ। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? বাসাটা বেশ বড়। বাসাটা ভাড়া বাসা। বড় বড় দুটো বেডরুম আর একটা ডাইনিং রুম, সাথে একটি রান্নাঘর আর একটি বাথরুম। ঘরটা দেখলে এলোমেলো লাগছে। ঘরে গুছিয়ে রাখার জন্য কোনো মেয়ে মানুষ নেই, শুধু দুজন পুরুষ। সবার ঘরে একটি চেয়ার বসে আছে। শোয়ার ঘরে একটা চেয়ারে বসে আছে শাহরিয়ার। তার পাশে খাটের উপর পা ঝুলে বসে আছে একজন মাঝবয়সী লোক। এই লোকটি হচ্ছে সাদের বাবা। তিনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, এখন অবসর প্রাপ্তি। সাদ বাড়িতে নেই। শাহরিয়াকে কিছু নাস্তা খেতে দেওয়া হয়েছে। সে ওদের বাসাটি ঘুরে ঘুরে দেখছে। পাশের অন্য রুমে ছাদ থাকে। যেই রুমে ঢুকেই শাহরিয়া অবাক হয়েছিল, কারণ রুমটাতে মাটির তৈরি বিভিন্ন শিল্পীকর্ম ছিল। মাটির তৈরি বিভিন্ন শোপিস। সেই ঘরের এক পাশে একটি চাকার উপর কিছু মাটি রাখা। সেই মাটি দিয়ে কিছু বানানো হবে। শাহরিয়ার ওই মাটির তৈরি শিল্পীকর্মগুলো দেখে মুগ্ধ হয়েছে। বিভিন্ন নকশা করা মাটির ঘাড়ি, কলসি, জগ, গ্লাস, মোমদানি, ফুলদানি, শোপিস ইত্যাদি। শাহরিয়ার মুগ্ধ হয়ে ওগুলো দেখতে থাকলো। কতটা নিখুঁত এবং করুণাকার্যী করে এগুলো বানানো হয়েছে। সে সাদের বাবাকে এগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করে যা জেনেছিল তা হলো এই কাজগুলো সাদের পছন্দের কাজ।
এই কাজগুলো সে ছোটবেলা থেকেই করে শখের বসে। এখন এটাকে সে পেশা হিসেবে নিয়েছে। এই বাড়িতে বসে এগুলো বানায় এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। শাহরিয়ার এখানে এসেছে ছাদের বাবাকে কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য। তার কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ছাদের কথাগুলো সত্যি এবং তমা যে সময়টাতে খুন হয় সাদ তখন তার বাড়িতেই ছিল। তাই আপাতত ছাদের উপর থেকে সন্দেহ কিছুটা দূর হয়ে যায় শাহরিয়ার। ছাদের বাসা থেকে বেরিয়ে পথে যেতে যেতে শাহরিয়া আসিফকে জিজ্ঞাসা করে, আপনাকে আমি গতকাল ছাদের উপর নজর রাখতে বলেছিলাম, রেখেছিলেন? জি স্যার, জি স্যার, তবে সন্দেহজনক কিছু পাইনি, কিন্তু তারপরও আমার সাতকেই সন্দেহ হচ্ছে। কেন? জিজ্ঞাসা করে শাহরিয়ার। কারণ কাল তার উপর নজর রাখার পর আজ কিন্তু কোনো খুন খবরের খবর পাইনি। আমার মনে হয় সে বুঝতে পেরেছে আমরা তার উপর নজর রেখেছি, আর তাই তো কাল কোনো খুন করার সুযোগ পাইনি। সেটাও হতে পারে, তবে প্রতিদিনই খুন হচ্ছে এমনটাও কিন্তু নয়। কাল হয়তো খুন করার প্ল্যান নাও থাকতে পারে, আর তাছাড়া খুনের খবর এখনো আসেনি, আবার আসতেও তো পারে। তবে প্রমাণ ছাড়া শুধু সন্দেহর বশে কাউকে কিছু বলা বা করা যায় না। যাই হোক, সিসিটিভি ফুটেজে দেখা সেই সন্দেহের ব্যক্তির কোনো সন্ধান পেয়েছেন? না স্যার, এখনও পাইনি, তবে খুব দ্রুতই পেয়ে যাবে আশা করছি। হ্যাঁ, দ্রুত খুঁজে বের করার চেষ্টা করুন। ওই ব্যক্তিকে খুঁজে পেলে কেস অনেকটাই এগোবে। হসপিটালের বেডে শুয়ে আছে রিমন, তার পাশে বিষণ্ণ মুখে বসে আছে রিশান। কিছু গভীর চিন্তায় মগ্ন আছে সে। তার মা খুবই কান্নাকাটি করছে। হসপিটালে ছিলেন অনেকক্ষণ। রিশান ওনাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে, যদিও উনি যেতে চাইছিলেন না, এমনকি তিনি অসুস্থ। তার উপর ছেলেটার এই অবস্থা দেখে আরও ভেঙে পড়েছেন, আর হসপিটালে থাকলে আরও বেশি অসুস্থ হয়ে যাবেন। তাই রিশান ওনাকে জোর করে পাঠিয়ে দিয়েছেন। তারা এখনও এই ব্যাপারে পুলিশকে কিছুই জানায়নি, বিশেষ করে মা এবং রিমনই বারণ করেছে জানাতে। তার মা ওনার ছেলেদের নিয়ে খুব ভয় পাচ্ছেন। এক ছেলে মরতে মরতে বেঁচে গিয়েছে, এখন পুলিশকে জানালে যদি ওই খুনি তার ছেলেদেরকে একেবারে মেরে ফেলে। এই কারণে সে পুলিশকে জানাতে বারণ করেছে। রিমনও একই কথা বলে। রিমন যে খুনি নয় এটা রিশানের কাছে পরিষ্কার হয়ে যায়, তবে তার উপর থেকে সন্দেহ পুরোপুরি দূর হয় না। রিমন কোথায় যায়, কেন যায়, এই ব্যাপারে সন্দেহ থেকেই যায়। তবে রিমন অসুস্থ থাকায় তাকে এই ব্যাপারে কোনো জেরা করেনি রিশান। সুস্থ হলে তারপর জিজ্ঞাসা করবে। রিমন কেন কিভাবে খুনের কবলে পড়েছে তাও জিজ্ঞাসা করবে। জাবিন স্যারকে কলেজে প্রায় অনেক স্টুডেন্টের পছন্দ করত, এখনও করে। রিশানেরও প্রিয় স্যার জাবিন। সময়টা প্রায় 5-6 মাস আগে। জাবিনের যেদিন জন্মদিন ছিল, রিশান এবং তার কিছু বন্ধুরা মিলে সেদিন জাবিনকে জন্মদিনের শুভেচ্ছা জানায় এবং সেই সাথে তারা জাবিনকে একটি বেস্ট গিফট করে, যেটা সে নিজ হাতে সেদিন জাবিনকে পরিয়ে দিয়েছিল। এখন সেই বেশটি রিশানের হাতে রয়েছে। এই বেশটি সে গতকাল রাতে রাস্তায় পেয়েছিল, সেখানে যেখানে খুনি তাদের ধাওয়া করে পালিয়ে গিয়েছিল। রিশানের মনে আরও কোনো সন্দেহ থাকে না। সে এখন জাবিনের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে, আর সে কলেজে যায়নি। অপেক্ষা করছে জাবিন কখন বাসায় আসবে এবং সে জাবিনের সাথে দেখা করবে। কলিং বেল টিপতে কিছুক্ষণ পর দরজা খোলে জাবিন। রিশানকে দেখে অবাক হয় এবং সে সাথে খুশিও হয়। রিশান জাবিনকে সালাম দেয়। জাবিন তাকে ঘরের ভেতরে নিয়ে বসায়। কী খাবে জিজ্ঞাসা করে। রিশান কোনো কথা বলে না। সে ভিতরে ভিতরে ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তবু সে নিজেকে সামলে নিয়ে তার হাতে থাকা বেশটি জাবিনের সামনে তুলে ধরে। বেশি দেখে জাবিনের কপাল ভাঁজ হয়ে পড়ে। রিশানের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় সে। রিশান বলে, এটি আপনাকে ফিরিয়ে দিতে এসেছি। জাবিন বেশি দেখে অবাক হয়, জিজ্ঞাসা করে, এটি তোমার কাছে কেন? রিশান কিছুটা তাচ্ছিল্য সহকারে হাসে, তারপর বলে, সেটাই তো, আমার কাছে কেন? এটা তো আপনার কাছে থাকার কথা, তাই না স্যার? এবং আমার কাছে কেন এলেও সেটাও আপনার জানার কথা স্যার। জাবিন রিশানের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সে রিশানকে জিজ্ঞাসা করে, কি বলছো তুমি এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। রিশান জাবিনের কথা উত্তর না দিয়ে হতাশ কণ্ঠেই বলতে থাকে, আমি আমার স্যারকে খুব সম্মান করতাম, পছন্দ করতাম। আমার সবচেয়ে প্রিয় মানুষদের তালিকায় ছিল সে। তার কাছ থেকে আমি সবসময় মোটিভেশন পেয়েছি, বিভিন্ন উপদেশ পেয়েছি। সে আমাকে শিক্ষা প্রদান করেছে, তবে আমি কখনো বুঝতেই পারিনি যে এগুলো শুধু তার বাহ্যিক রূপ। তার ভিতরের রূপ তো একদম ভিন্ন, উল্টো। আমি বুঝতেও পারিনি যে সে দিনের আলোয় একজন মহান ব্যক্তি এবং রাতের আধারে একজন খুনি। আপনি কি জানেন প্রিয় মানুষদের আঘাতগুলো কেমন লাগে? জানেন না। আমার সারাটা রাত নির্ঘুম কেটেছে জানেন। গতকাল রাতে আমি যতটা না ভয় পেয়েছি তার থেকে 1000 গুণ কষ্ট এখন পাচ্ছি।
আমি যেটা সন্দেহ করেছি সেটা হয়তো 100% সত্যি, কিন্তু তারপর আমি আপনাকে শুধু একটি প্রশ্ন করতে চাই, কাল রাতে কি ওখানে আপনি ছিলেন? আপনার উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আমি আপনাকে এই বেস্টটি দিয়ে দিব, আর যদি আপনার উত্তর না হয়, ভয় পাবেন না, তাহলে আপনাকে আমি এই বেস্টটি দিয়ে দিব। আমি শুধু আপনার মুখে সত্যিটা শুনতে চাই, কাল রাতে কি আপনিই ছিলেন ওখানে? জাবিন হতবাক হতবিম্ব। রিশানের কথাগুলো তার মাথার উপর দিয়ে চলে গেছে। সে বুঝতেই পারছে না রিশান এসব কি বলছে, কেন বলছে। সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? কিসের কথা বলছো তুমি? রিশান একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তাহলে স্বীকার করবেন না আপনি তাহলে স্বীকার করবেন না, তাই না? আসলে ভুলছিলাম। আমি আশা করেছিলাম হয়তো আপনি আমার সাথে সত্যিটা বলবেন। আমি এটাও ভেবেছিলাম আপনার এই কাজগুলোর পিছনে হয়তো বড় কোনো রিজন আছে। আমার মনে হয়েছিল আপনি হয়তো অনিচ্ছাকৃতভাবে এই কাজগুলো করেছেন। হয়তো আমি জিজ্ঞেস করাতে আমার সাথে সব খুলে বলবেন, কিন্তু এখন আমার মনে হচ্ছে আপনি সব জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে করেছেন সব। আমি ভুল ভেবেছিলাম সব। তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। তুমি আমাকে ভালোভাবে বলো, কি হয়েছে? 1 মিনিট। তুমি কি আমাকে কোনোভাবে খুনি ভেবে সন্দেহ করছো? জাবিনের চোখে মুখে বিস্ময়। রিশান জাবিনের কথার উত্তর দেয় না। সে আবারও বলে, গত পরশু রাতেও আপনি আমার প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছিলেন। সেদিনও আপনি মিথ্যে বলেছিলেন আমাকে, তাই না? হ্যাঁ, মিথ্যে বলেছিলাম। ওটার পিছনে অন্য কোনো কারণ ছিল, কিন্তু তুমি আমাকে যেটা ভাবছো আমি সেটা কিন্তু নই। প্লিজ, আপনার নাটক আমার সহ্য হচ্ছে না। অন্তত আমার সাথে নাটক করা বন্ধ করুন। আমি কোনো নাটক করছি না। রিশান জাবিনকে থামিয়ে দিয়ে চিৎকার করে বলতে থাকে, আপনি অস্বীকার করতে পারবেন এই ব্যাচটি আপনার নয়? আপনার কাছে এটি ছিল না? বলুন। জাবিন কিছুই বলছে না। রিশানের চোখে অশ্রু জমেছে। সে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে নিভে যাওয়া কণ্ঠে বলল, আপনি যদি বলেন যে এই ব্যাচটি আপনার নয়, আপনার কাছে এটি ছিল না, তাহলে আমি তাই মনে আপনি যদি বলেন এই ব্যাচটি আপনার নয়, আপনার কাছে এটি ছিল না, তাহলে আমি তাই মেনে নিব। আমরা হয়তো কাল মরেও যেতে পারতাম। আপনি আমাদের মেরে ফেলতেন কাল। জাবিন আর কিছুই বলছে না। রিশান বেস্টটি টেবিলের উপরে রেখে দিয়ে চোখ মুছতে মুছতে হনহনিয়ে জাবিনের বাসা থেকে বেরিয়ে গেল। জাবিন আহত দৃষ্টিতে তাকিয়ে থাকে রিশান চলে যাওয়ার দিকে। তারপর টেবিল থেকে বেস্টটি হাতে তুলে নিয়ে সেটার দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে। মনে মনে বলে, তুমি আমাকে ভুল বুঝছো রিশান। যত দিন যাচ্ছে, যত খুন হচ্ছে জাবিন ততটাই ভেঙে পড়ছে। দিনকে দিন একটি একটি ঘটনা, একটি একটি খবর তাকে আরো বিস্ময় করে তুলেছে। প্রতিনিয়ত তার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তার পাশে কত মানুষ খুন হচ্ছে, আহত হচ্ছে, সে চুপ করে দেখে যাচ্ছে, শুনে যাচ্ছে, কিছুই করছে না সে। তাছাড়া কী ভাই করার আছে তার? কিছুই করার নেই তার। আর এখন কিনা সে খুনি উপাধি পেল। রিশান তাকে খুনি বলছে। হ্যাঁ ঠিকই তো, সে তো খুনি। তার মনে হচ্ছে সে পাগল হয়ে যাবে। ক্লান্ত লাগছে তার খুব। শরীরের সব ভর ছেড়ে দিয়ে বিছনার ওপর ধপাস করে শুয়ে পড়ল সে। কিছুক্ষণ পর বালিশ ভিজে গেল তার চোখের নোনা পানিতে। পকেট থেকে মোবাইল বের করে সেটাতে গ্যালারি থেকে একটা ছবি বের করলো সে। স্ক্রিনে ভেসে উঠল একটি হাস্য উজ্জ্বল যুবতী মেয়ের ছবি। মেয়েটির শুভ্র রঙা চেহারার বাম গালে রয়েছে একটি ছোট্ট তিল, যেন মেয়েটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে যেন। জাবিন তার শব্দহীন কান্না ভেজা চোখে মুচকি হাসল। 2018 সাল, বেলা 11টা কি 11:30 বাজে। ডাইনিং রুমে চেয়ারে বসে সংবাদপত্র পড়ছেন জাবিনের বাবা মাসরুম রহমান। চোখে চশমাটাকে কিছুক্ষণ পরপর হাতে দিয়ে নেড়ে ঠিক করে চলছেন। জাবিন তার ঘরে ঘুমাচ্ছে। জাবিনের বাবা সংবাদপত্র পড়ার ফাঁকে ফাঁকে জাবিনের ঘরের দিকে তাকাচ্ছেন। বেলা 12টা বাজতে চলল, কিন্তু জাবিন এখনও ঘুম থেকে উঠছেই না এবং সকালে নাস্তাও খাচ্ছে না। এই ব্যাপারটি নিয়ে মাসরুম রহমান সাহেব খুবই রাগান্বিত হয়ে আছেন। তার চোখে খুব রাগের ছাপ স্পষ্ট, কিন্তু তিনি জাবিনকে ডেকে কিছু বলছেও না, কারণ তিনি জাবিনের সাথে কথা বলছে না গতকাল থেকে। রেগে আছেন জাবিনের উপর। জাবিনের সাথে তর্ক হয়েছিল তার। জাবিনের বয়স 28 পার হয়ে যাচ্ছে। অনার্সে মাস্টার পাস করেছে সে কবে, কিন্তু এখনও কোনো চাকরি করতে পারছে না বলতে ভুল,
করছে না। জাবিন চায় কলেজে শিক্ষকতা করতে। প্রথমে তার বাবাও তাতে মত দিয়েছিলেন, কিন্তু সে এখনও কলেজে চাকরি পায়নি। এদিকে বিয়ের বয়সও পার হয়ে গেছে, ছেলেকে বিয়ে করানো উচিত, কিন্তু বেকার ছেলের কাছে মেয়ে দিবে কে? তাই জাবিনের বাবা তাকে বলেছে কলেজে চাকরি না পেলে সে যেন অন্য কোথাও একটা চাকরি করুক। বেকার বসে থাকা চাপে না, কিন্তু জাবিন না সরবান্দা, সে অন্য কোনো চাকরি করতেই চায় না। তার বাবা শামসুর রহমান সাহেব বলেছেন, যতদিন কলেজে চাকরি পাচ্ছ না ততদিন অন্য একটি চাকরি করো, তারপর কলেজে চাকরি পেলে ওই চাকরি ছেড়ে দিবে। কিন্তু জাবিন সেটাও শুনতে চায় না। এইসব নিয়েই দুই বাপ বেটার মধ্যে তর্ক হয় প্রায় সময়। গত রাতেও হয়েছে। সে থেকে শামসুর রহমান সাহেব কথাই বলছে না জাবিনের সাথে। এরই মধ্যে দরজা কলিং বেল বেজে উঠল। শামসুর রহমান সাহেব উঠে গিয়ে দরজা খুলে দিলেন। ঘটক এসেছে। পান চিবোতে চিবোতে লাল টকটকে মুখে শামসুর রহমানকে সালাম দিলেন ঘটক রজিমউদ্দিন। শামসুর রহমান সাহেব তার সালামের উত্তর দিয়ে ঘরের ভেতরে বসালেন তাকে। জাবিনের জন্য অনেকবারেই মেয়ে খুঁজেছেন তার বাবা শামসুর রহমান। মেয়ে পক্ষরা তাদের সব কিছু পছন্দ করে, কিন্তু যখন শোনে ছেলে বেকার তখনই তারা পিছিয়ে যায়। বেকার ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে চায় না কেউ। এই জন্যই জাবিনকে তার বাবা চাকরির জন্য জোর করতে থাকে। তবে জাবিনের ভাষ্য মতে তার এখন বিয়ে করার দরকার নেই। বেকার ছেলেকে যদি কেউ বিয়ে করতে না চায় না করুক, সে যখন চাকরি পাবে তখনই না হয় বিয়ে করবে। কিন্তু জাবিনের বাবা ছেলেকে সংসারী দেখতে চান। ওনার আর কোনো সন্তান নেই। জাবিনের মা মারা গিয়েছে 10 বছর আগে। পৃথিবীতে শামসুর রহমানের জাবিন ছাড়া আপন আর কেউ নেই। তিনি তার ছেলেকে পরিপূর্ণ সংসারী হতে দেখতে চান। ওনার বয়স যত বাড়ছে ততই ওনার সংকট হচ্ছে যে উনি যদি জাবিনকে একটি পরিপূর্ণ পরিবার গড়ে দিতে না পারে, তার আগেই যদি উনি মারা যান। তিনি চান জাবিনকে একটি ভালো মেয়ে দিয়ে দিতে, সে জাবিনের হাত আজীবন আটকে থাকবে, কখনো ছাড়বে না। তারপর তাদের সংসারে সন্তান আসবে, সংসারটা ভরা থাকবে, তবে তো একটি পরিপূর্ণ পরিবার গড়ে উঠবে। কিন্তু জাবিনের তো না আছে চাকরির চিন্তা, আর না আছে বিয়ের চিন্তা। ভবিষ্যতের জন্য কোনো চিন্তাই নেই যেন মনে হচ্ছে তার। রজিমউদ্দিন আজও একটি মেয়ের সন্ধান নিয়ে এসেছে জাবিনের জন্য। মেয়েটির নাম এরিনা জাহান, সাথে ছবিও এনেছে। শামসুর রহমান সাহেব মেয়েটির ব্যাপারে আরও বিস্তারিত জানলেন। পুত্রবধূ হিসেবে মেয়েটিকে তার খুবই পছন্দ হয়েছে, কিন্তু মেয়ে পক্ষ কি তাদের সাথে সম্বন্ধ করতে রাজি হবে? কারণ জাবিন তো বেকার ছেলের সাথে তারা মেয়ে বিয়ে দিবে। এরপর আরও কয়েকদিন কেটে যায়। মেয়ে পক্ষরা তাদের রিজেক্ট করে দিয়েছে, কারণ ছেলে বেকার ছেলের কাছে তারা মেয়ে বিয়ে দিবে না। শামসুর রহমান সাহেব জাবিনের সাথে কথা বলার একদম বন্ধ করে দিয়েছেন। জাবিন অনেকবার তাকে মানানোর চেষ্টা করেছিল, কিন্তু তিনি জাবিনের সাথে কোনো কথাই বলছে না। হঠাৎ করে একদিন জাবিনের নাম্বারে একটি অচেনা নাম্বার থেকে কল আসে। জাবিন ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে একটি মেয়ের কণ্ঠ ভেসে আসে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জাবিন সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আমি আপনার হবু বউ। মানে বোঝেন না? যার সাথে আপনার বিয়ে হবে আমি সেই এরিন। আপনার সাথে তো সম্বন্ধ ভেঙে গিয়েছে। হ্যাঁ, গিয়েছিল, কিন্তু আমাকে পছন্দ হয়েছে কি না সেটা বলুন। জাবিন এই কথায় উত্তর দিল না। সে কিছু একটা ভাবতে লাগলো। যখন সে প্রথম এরিনার ছবি দেখেছিল তখন তার এরিনাকে পছন্দ হয়ে গিয়েছিল। বিশেষ করে এরিনার বাগালের তিলটার জন্য তাকে আরও বেশি সুন্দর লাগছিল। কিন্তু মেয়ে পক্ষরা তো তাদের সাথে সম্পর্ক করতে চায়নি। এখন আবার সেই মেয়ে কেন ফোন দিল? কি হয়েছে, কথা বলছে না যে? জাবিনের ভাবনায় সুতো ছিঁড়ে এরিনার কথায় সে এরিনকে জিজ্ঞাসা করে, কিন্তু আপনি হঠাৎ আমাকে ফোন দিয়েছেন কেন সেটা বলুন। আগে আপনি বলুন আমাকে আপনার পছন্দ হয়েছে কিনা, তারপর আমি বলবো। পছন্দ হলেই বা কি, আমাকে কি আপনি বিয়ে করবেন? হুম। তার মানে আমাকে আপনার পছন্দ হয়েছে, তাই না? হ্যাঁ। তাহলে আর কি, মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। জাবিন শুনে হাসে, প্রশান্তির হাসি। এরিনেরও জাবিনের ছবি দেখে তাকে পছন্দ হয়। তার বাবা মা ছেলে বেকার শুনে যখন সম্বন্ধ করতে রাজি হচ্ছিল না, তখন এরিন বলে তার ছেলেকে পছন্দ হয়েছে।
এখন বেকার তো কী হয়েছে, চাকরি একদিন না একদিন করবেই। তাছাড়া সে যদি ভালো থাকতে পারে তাহলে তাদের তো সমস্যা হওয়ার কথা নয়। এরিনের বাবা মা তার পছন্দ মেনে নেয়, তাদের মেয়ে যদি বেকার ছেলের সাথে ভালো থাকতে পারে তাহলে থাকুক। আর তাছাড়া জাবিনের সম্পর্ক তারা যেটুকু জেনেছে তাতে জাবিন ছেলে হিসাবে খারাপ নয়, দেখতেও ভালো। তারপর অবশেষে তাদের বিয়ে হয়ে যায়। জাবিনের অগোছালো জীবনটা গুছিয়ে দেয় এরিন। জাবিন উপভোগ করে রঙিন জীবন, তাদের জীবন কাটতে থাকে সুখে। কিন্তু হঠাৎ জাবিনের রঙিন জীবনে রঙিন হয়ে যায় একদিন। সে হারিয়ে ফেলে তার প্রিয়তমাকে। তার জীবন থেকে বাঁচতে দেওয়া হয় না তার প্রিয়তমাকে। বর্তমান হঠাৎ করে রিমনের নাম্বার থেকে ফোন আসে রিশানের ফোনে। সে কিছুটা অবাক হয়, রিমনের কোনো সমস্যা হচ্ছে কি না। জাবিনের বাসা থেকে সে হসপিটালের দিকে ফিরছে এখন। কোনো ফোন রিসিভ করতেই ওপাশ থেকে অপরিচিত ব্যক্তির কণ্ঠ শুনতে পায় সে। রিশান জিজ্ঞাসা করলে বলে তারা পুলিশের লোক। রিশান অবাক হয়ে জিজ্ঞাসা করে, কিন্তু এই নাম্বার আপনাদের কাছে কেন? তখন তারা যা বলে তাতে রিশান পুরো বিস্মিত হয়ে যায়। রিমন একজন মাদক পাচারকারী। অনেক দিন ধরে সে মাদক পাচার করে আসছে। গত রাতে হয়তো সে একটি ভাড়া গাড়িতে করে মাদক পাচার করার চেষ্টা করেছে, কিন্তু কোনো কারণে হয়তো বিফল হয়। পুলিশ রাস্তার মাঝখানে এসে গাড়ি এবং রিমনের মোবাইল ফোনটি পায়। সেই গাড়ির মধ্যে থেকে তারা অনেক ইয়াবা উদ্ধার করে। রিশান যেন একের পর এক ধাক্কা খাচ্ছে। প্রথমে জামিন ছাড়, এখন তার ভাই। রিমনের উপর তার কিছু সন্দেহ ছিল যে রিমনের মধ্যে কোনো না কোনো গড়বড় আছে, কিন্তু সে ঠিক করে রেখেছে যে পরিস্থিতির সামনে আসুক সে নিজেকে সামলে রাখবে। কিন্তু এখন তার মনে হচ্ছে সে নিজেকে সামলে রাখতে ব্যর্থ হচ্ছে। সে ভেঙে পড়েছে। প্রিয় মানুষদের বিপরীত রূপগুলো সে সহ্য করতে পারছে না। ভালোই তো যাচ্ছিল তার জীবন, কিন্তু এসব কি হচ্ছে? শাহরিয়ার খবর পায় যে গত রাতেও এক লোকের উপর হামলা হয়েছে, তবে লোকটি প্রাণে বেঁচে যায়। এখন সে আহত অবস্থায় হসপিটালে ভর্তি হয়েছে। তারা আরও জানতে পারে যে লোকটি একজন মাদক পাচারকারী ছিল। গত রাতে সে মাদক পাচার করতে গিয়েছিল এবং খুনের হামলার শিকার হয়। শাহরিয়া এবং আসিফ এখন হসপিটালে রয়েছে। তারা জানতে পারে লোকটির নাম রিমন। সে একজন ব্যবসায়ী। বিভিন্ন কসমেটিকের দোকান রয়েছে তার। শাহরিয়া রিমনকে গত রাতের হামলার ঘটনা জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। তাহলে বলুন আপনার উপর কিভাবে হয়েছিল গতকাল? শাহরিয়ার প্রশ্নের জবাবে রিমন বলে, আমি গত রাতে যখন গাড়ি চালাচ্ছিলাম তখন হঠাৎ করে দেখতে পাই আমার গাড়ির সামনে কেউ দাঁড়িয়ে আছে। তখন হঠাৎই আমাকে গাড়ি থামাতে হয়। আমি গাড়ির হর্ন বাজাচ্ছিলাম, কিন্তু লোকটি সরছিল না। তারপর বাধ্য হয়ে আমি গাড়ি থেকে নামি। লোকটিকে কিছু বলতে যাব, কিন্তু আমি লোকটির এক হাতে একটি ছুরি এবং অন্য হাতে একটি রড দেখতে পাই। আমি বুঝতে পারি খুব বড় বিপদে পড়েছি। আমি যখনই ওখান থেকে পালাতে যাব তখনই ওই লোকটির হাতের রড দিয়ে আমার মাথায় আঘাত করে। তবুও আমি আমার জীবন বাঁচাতে কোনো মতো ওখান থেকে দৌড়ে পালাই। ওই লোকটিও আমাকে দাওয়া করে। দৌড়াতে দৌড়াতে আমি পথে রিসানকে পেয়ে যাই। এরপর ওর সাহায্যে আমার অন্য কোথাও লুকাই। এরপরই ওখানে একজন লোক আসে আর দেখে খুনি পালিয়ে যায়। আপনি খুনির চেহারা দেখেছিলেন? খুনি কি ধরনের পোশাক পরা ছিল? না, আমি খুনির চেহারা দেখতে পাইনি। সে মুখে মাস্ক পরা ছিল, মাথায় ক্যাপ ছিল এবং তার উপর হুডি পরা ছিল। সে কি আপনাকে বা হাত দিয়ে আঘাত করেছিল? হ্যাঁ, আর তার চোখ ছিল কিছুটা ছাই রঙা। আপনি তার উচ্চতা বলতে পারবেন? সঠিকভাবে বলতে পারবো না, তবে 5 ফুট 7 কিংবা 8 এরকম হবে। আচ্ছা ঠিক আছে। শাহরিয়ার প্রশ্নের জবাবে রিমন বলে। শাহরিয়া জিজ্ঞাসা করে, রিমন এখন পুলিশের নজরদারিতে রয়েছে। যেহেতু সে অসুস্থ এবং হসপিটালিস্ট, তাই তাকে এখনও আটক করেনি পুলিশ। তবে সে সুস্থ হলেই তাকে আটক করা যাবে। রিশান এই ঘটনার পর থেকে তার ভাইয়ের সাথে এখন পর্যন্ত কথা বলছে না। রিমনও বিষয়টা বুঝতে পেরেছে, তবে সেও নিজে কিছু বলছে না। হয়তো বা অপরাধবোধের কারণে তার মাকে এখনও কিছু জানানো হয়নি, কারণ তাহলে তিনি আরও বেশি ভেঙে পড়বেন। হঠাৎ করে এত কিছু ঘটে গেল রিশানের জীবনে। চেনা মানুষের মুখ এখন অচেনা লাগছে তার। নিজের ঘরের বিছানার ওপরে শুয়ে আছে সে। দুদিন ধরে নির্ঘুম রাত কাটানো, তার উপর দৌড়াদৌড়ি করতে করতে ক্লান্ত সে। শারীরিক এবং মানসিকভাবে
বিপর্যপন হয়ে পড়েছে সে। তবে সবচেয়ে বেশি ভেঙে পড়েছে তার মা। প্রথমে ছেলেদের হামলার শিকার হওয়ার ঘটনা, এখন আমার বড় ছেলের মাদক পাচারের ঘটনায় তিনি মানসিকভাবে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছেন। এইসব তিনি মানতে পারছেন না, বারবার শুধু বিলাপ করছেন। রিশান তাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রেখেছে, এখন ঘুমাচ্ছেন তিনি। রিশান রিমনের সাথে কথা বলছে না, রিমনকে হসপিটালে রেখে বাসায় চলে এসেছে সে। পুলিশ তাকেও জিজ্ঞাসাবাদ করেছে, সে কেন গত রাতে বাইরে গিয়েছিল, হামলার ঘটনা কেন পুলিশকে জানায়নি, এইসব জিজ্ঞাসা করে পুলিশ। সে সব কিছু সঠিকভাবে উত্তর দেয়। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে ওই হামলাকারীকে দেখছে কি না বা কেমন দেখতে। সে বলে ওই হামলাকারীকে ভালোভাবেই দেখেছে। পুলিশ তাকে এটাও জিজ্ঞাসা করেছিল যে তাদের কাউকে সন্দেহ করা হয় কি না। সে সত্যিটা বলতে পারেনি, কেন পারেনি সে জানে না। তার কি পুলিশকে জামিনের কথাটা বলে দেওয়া উচিত? কিন্তু সে তো জামিনের বেশটি তাকে দিয়ে দিয়েছে, সেটা যে প্রমাণস্বরূপ পুলিশকে দেখাতে পারত, কিন্তু সেটা সে জামিনকে কেন দিয়ে দিল? ওই বেশটি দিয়ে তো সে জামিনকে ধরে দিতে পারত। সে কি জামিনকে বাঁচাতে চাচ্ছে? কেন চাচ্ছে? তার মতে জামিন তো খুনি, তাহলে খুনিকে কেন বাঁচাতে চাচ্ছে সে? সে তার মোবাইল ফোনটি বের করে কাউকে ফোন করলো। দুপুর হতে চলেছে, তবে রোদের কোনো দেখা নেই। আজ আকাশ মেঘলা, চারিদিকে যেন নীরব নিস্তব্ধ গুমট ভাব ধারণ করেছে। জাবিনের মনের মধ্যে মেঘ জমেছে, কালো মেঘ। কখনো কখনো তার মনে হয় সে নিজেকে শেষ করে দিবে, আর সে আর এইসব নিতে পারছে না। কিন্তু সে তো পাচ্ছে না কেন? কোনো এক কারণে অথবা কারো জন্য। একটি নদীর পাড়ে বসে আছে সে। এখানে জনমানব নেই বললেই চলে। অবশ্য দুপুরবেলাতে মানুষজন বাইরে কমই থাকে, সবাই যে যার বাসায় গিয়ে নিজের মায়ের হাতের বা স্ত্রীর হাতের অথবা কিংবা খেতে খেতে আলাপ করছে সুখ দুঃখের গল্প। কিন্তু জাবিন, সে বাসায় গিয়ে কার হাতে রান্না খাবে? তা কার সাথে দুঃখ আলাপ করবে? বাবা বেঁচে থাকলেও অন্তত তার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করা যেত, তাকে রাগিয়ে তুলতো সে। তার বাবা তার সাথে কথা বলতো না, তারপরে সে গিয়ে তার বাবার রাগ ভাঙাতো, ক্ষমা চাইতো। কিন্তু সে বাবাও তো আর নেই, সবাই তাকে ছেড়ে চলে গেছে। সে কি ভুল বলল? সবাই কি তাকে ছেড়ে চলে গিয়েছে? জাবিনের চোখ দিয়ে গড়িয়ে পড়ল কিঞ্চিত নোনা পানি, যে পানিতে তার বুক ভিজে যাচ্ছে। কিন্তু এই পানি তার বুকের ভিতরে আগুন নেভাতে পারছে না, তার বুকে জ্বালা কমতে পারছে না, বরং আরও বাড়িয়ে দিচ্ছে। ফোন বের করে সোহানের নাম্বারে ডায়াল করলো জাবিন, কিন্তু নাম্বারটি ব্যস্ত বলছে বারবার। জাবিন বুঝতে পারলো সোহানা হয়তো তার নাম্বার ব্লক লিস্টে রেখেছে, তার সাথে হয়তো আর কথা বলতে চায় না। আচ্ছা, সোহানা কি এখন তাকে ঘৃণা করে? খুব বেশি ঘৃণা করে? সে কি খুবই খারাপ? এতটাই খারাপ যে কারো ঘৃণার পাত্র হতে পারে? হ্যাঁ, সে তো ঘৃণার পাত্রই হয়ে গিয়েছে। রিশানের কাছেও সে তো খুনি উপাধি পেয়েছে। রিশানও তাকে খুব ঘৃণা করে। হঠাৎ করে তার একজন এর কথায় মাথায় পড়ে গেল। তার কথা মনে হতেই বিভস্ত মলিন চেহারায় তৃপ্তির হাসি ফুটে উঠল জাবিনের, যার আশায় সে এখনো বেঁচে আছে। থানায় শাহরিয়া এবং আসিফের মধ্যে কেস নিয়ে আলোচনা চলছে। তারা রিমনের কাছ থেকে যে ইনফরমেশনগুলো পেয়েছে সেগুলো নিয়েই কথা বলছে। রিমনের তথ্য মতে হামলাকারীর চোখ ছিল ছাই রঙের, মানে কিছুটা ধূসর রঙের। আপনি কি জানেন ধূসর রঙের চোখ কার? ইন্সপেক্টর আসিফকে শেষের কথাটি জিজ্ঞাসা করে ইন্সপেক্টর শাহরিয়ার। আসিফ কিছু একটা মনে করার চেষ্টা করে, তারপর হঠাৎ চমকিত হয়ে বলে ওঠে, মিস্টার সাদের? হ্যাঁ। তাহলে তিনি কি খুনগুলো করেছেন? না, এভাবে সঠিকভাবে বলা যায় না যে তিনি খুনি। শুধু একটি তথ্য পাওয়া গিয়েছে তার বিরুদ্ধে, হয়তোবা খুনির লেন্স ব্যবহার করতে পারে। তাহলে কে হতে পারে? প্রশ্ন করে আসিফ। আরও একটি তথ্য আছে, যেটা হচ্ছে রিমন বলেছে ওই হামলাকারীর উচ্চতা 5 ফুট 8 ইঞ্চির মতো, সাদে উচ্চতাও প্রায় এক। চোখের রং এবং উচ্চতা সাদের সাথে মিলে যাচ্ছে, কিন্তু আমরা যেটা জানি এবং রিমন যেটা বলেছে যে খুনি বাহাতি, সেটাও মিলতে হবে। আর সাদ স্যার, শাহরিয়ার কথায় থেমে যায় ইন্সপেক্টর নাবিলের ডাকে। হঠাৎ করে নাবিলকে দেখে কিছুটা চমকে যায় শাহরিয়ার। আসিফ নাবিলকে দেখে ভুরু কুঁচকায়। আসিফের তাকে একদমই পছন্দ নয়, কারণ সে হিংসুক, শাহরিয়াকে সবসময় হিংসা করে। শাহরিয়ার তাকে দেখে জিজ্ঞাসা করে, আপনি এখানে? নাবিল তাদের পাশের চেয়ারে গিয়ে বসে, তারপর হাসি মুখে বলে, আপনাদেরকে সাহায্য করতে এসেছি। মানে? অবাক হয়ে প্রশ্ন করে শাহরিয়ার। আমি ওই সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে খুঁজে পেয়েছি। কি বলছেন আপনি? আপনি কিভাবে জানেন যে আমরা ওই ব্যক্তিকে খুঁজছি? আমাদের ভিতরকার তথ্য আপনি জানেন কিভাবে? কে বলেছে আপনাকে?
শাহরিয়ার অনেকটা রেগে কথাগুলো বলে। নাবিল বলে, শান্ত হন, আগে আমার কথা শুনুন। আমি আপনার সাথে সকল প্রকার দ্বন্দ্ব মিটিয়ে ফেলতে চাই। হ্যাঁ, আমি আগে আপনাকে হিংসা করতাম, কিন্তু আমি রিয়েলাইজ করেছি হয়তো আপনি আমার থেকে বেশি যোগ্য, আর যোগ্য বলে আপনাকে এই কেসটা দেওয়া হয়েছে। আমি আপনার সাথে আগে যে যে ব্যবহারগুলো করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আমরা এখন থেকে আর শত্রু নয়, বন্ধু হতে চাই। আমি আপনাকে কখনো বন্ধু না ভাবলেও শত্রু ভাবিনি, সে যাই হোক। তবে আপনি এখন যে কাজটি করেছেন সেটি অন্যায়। আপনি আমাদের তথ্য কেন জেনেছেন? কে বলেছে আপনাকে? ইন্সপেক্টর ফাহিমের কাছ থেকে জেনেছি ওনার দোষ নেই, আমি ওনাকে জোর করেছি। আসলে আমি চাইছিলাম আপনাদেরকে সাহায্য করতে, আর তাই আমি ওই লোকটির ব্যাপারে খোঁজ করি। আমি আবারও ক্ষমা চাচ্ছি আপনাদের গোপনীয় তথ্য জানার জন্য, তবে কোনো খারাপ উদ্দেশ্য নয়। আপনাদেরকে সাহায্য করার জন্য আমি এমনটাই করেছি। আমি ক্ষমা চাচ্ছি, আর কখনো এমন ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, তবে এরকম কাজ আর দ্বিতীয়বার করবেন না। ঠিক আছে, তবে আমি ওই লোকটিকে খুঁজে পেয়েছি। তিনি একটি কলেজের লেকচারার, নাম জাবির আহমেদ। তো হ্যালো ভিউয়ার্স, আপনাদের কাছে এই গল্পে কাকে খুনি মনে হয়? জাবিন, সাদ নাকি রিশান? এদের মধ্যে আসলে কে মেন আগন্তুক? আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের এই গল্পটা কেমন হয়েছে কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে আগামীকাল অল পার্টি নিয়ে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।